কংগ্রেস যেটা বলছে এটা মানে কংগ্রেস তো হলো একটা কথা আমাদের মোদিজি বলেন, কংগ্রেস হলো নামদার, আমরা হলাম কামদার, আমরা কাজ করে আপনি বিশ্বাসী যে আপনি টিকিট পাচ্ছেন? আমি পাচ্ছি বা বাবুই আমি, কারণ দাদার কথা মিস হবে না। এত বড় একজন মানুষ বলেছেন, যদি উনার আমি তো আমরা ভাবতেও পারি না মিস হবে না, মানে আমরা নেগেটিভ ভাবতে পারি। যেহেতু উনি আমাকে নির্দেশ দিয়েছেন এরকম হাতে গুনে গুনে শিলচার থেকে করবি না, নকরিবি শিলচারের পড়া, আমি তো করবোই না, একটা কথা উনি বলেছেন। কাটিগোড়া থেকে আমি সরি বরখলা, তো আমি তো বলেছিলাম বরখলা যেটা খালি আছে এটা আমার একটা বরখলা নিয়ে কাজও করেছি, বরখলাও করবি না, কাটিগোড়া এই সময় কাজ করতে না পারলে তো রক্ত টকবক রক্ত, তখন তো এরপরে আর কিছু করতে পারবো না। কারণ মহিলারা খুব একটা ওইরকম, মহিলারা অনেকভাবে তো উইক, লাইফের ফ্যামিলিতে অনেকগুলো কাজ একসঙ্গে চালাতে হয়, হোম মিনিস্টার থাকে, সবগুলি নিয়ে কি হয় ছেলেরা মহিলা অনেকগুলো কাজ একসঙ্গে। তারপর তো ভারতের প্রেসিডেন্ট একজন মহিলা, ভারতের না না এটা তো ঠিকই আছে, প্রেসিডেন্ট মহিলা, এটা দারুণ বলেছেন। আমি আমার কথা বলছি, ভোটারগুলির মধ্যে উল্লেখযোগ্য ভোটে আমি জিতবো এবং এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাকে ভোট দেবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। 2026-এর নির্বাচনকে ঘিরে কাঠিগোড়ার রাজনীতির ময়দানে জল্পনা কল্পনা একদম চূড়ান্ত পর্যায়ে, এবং দেখা যাচ্ছে বিজেপির নানা টিকিট প্রত্যাশীর নাম ইতিমধ্যে উঠে আসছে। তার মধ্যেও আরো একজনের আত্মপ্রকাশ, যিনি হচ্ছেন অনিতা চৌধুরী। অনিতা চৌধুরী বর্তমানে কিষাণ মোর্চা কো ট্রেজারার বিজেপি কাছাড় ডিস্ট্রিক্টের। আমাদের সঙ্গে রয়েছেন অনিতা চৌধুরী মহাশয়া, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো আমরা যেহেতু বললাম যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কাঠিগোড়ার রাজনৈতিক যেটা ময়দানে দেখা যাচ্ছে যে জল্পনা কল্পনা বা যেটা রাজনীতির পারদটা একদম চূড়ান্ত পর্যায়ে, ঠিক আছে। তার মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার আত্মপ্রকাশ, আমি আত্মপ্রকাশ বললাম কেন, এটাও বলার কারণ হচ্ছে যে অনেকে বলছেন যে অনিতা চৌধুরী কে আমরা ভালোভাবে চিনি না, যেটা জনমনে যেটা প্রশ্ন চলছে যে এই ব্যক্তি কে হঠাৎ, ঠিক আছে। তো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো, এবং আপনার কি উদ্দেশ্য, বা সবার একটা উদ্দেশ্য থাকে জীবনে নানা ধরনের, ঠিক আছে। তো এইসব বিষয়ে যাওয়ার আগে আমরা জানতে চাই যে আপনার যে রাজনৈতিক যেটা যাত্রা বা এই রাজনীতির ময়দানে আপনার অনুপ্রবেশ কখন কিভাবে হয়, যদি আমাদেরকে একটু বলেন। আমার তখন আমি রাজনৈতিক যাত্রা 2003 সালে হয়। আমাদের কিশোর ভট্টাচার্য ছিলেন তখনকার কংগ্রেস প্ল্যাটফর্মে আমার প্রথম রাজনৈতিক যাত্রা শুরু হয় 2003 থেকে। তো 2003 থেকে যাত্রা শুরু হয়ে আমরা 2005, 6, 7 আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে পাই এজ এ মেন্টর হিসাবে, এবং উনার যে প্রতিটা কথা সব কিছুতে আমি প্রভাবিত হই, আমি দায়িত্ব পালন করি। তো প্রভাবিত হতে কাজ করে যেতে যেতে এক সময় 2012-তে আমার একটা মানে ইলেকশন হয়, রাহুল গান্ধীর যে যুব কংগ্রেসের যে ইলেক্টেড অল ইন্ডিয়া লেভেলের একটা ইলেকশনের মাধ্যমে একটা প্রসিজিওর হয়, যেটাতে আমি ইলেক্টেড হয়ে 2012-তে ফার্স্ট বেচে আমি আসি। আমি যে সেক্রেটারি আমার পুরা ডিস্ট্রিক্টের, কাছাড় ডিস্ট্রিক্টের ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন আমাদের 10 জন মানে ছিল আমাদের, কিন্তু যেহেতু এটা ইলেকশনের প্রসেসে আসে 10 জনের মধ্যে আমরা 9 জন এসেছিলাম, 2 জন মেয়ে, 7 জন ছেলে। তো ওই সময় থেকে আমার যেটা মানে কাজ করার নিজের প্ল্যাটফর্ম এবং ইলেক্টেড হয়ে চলে আসলাম। তখন আমাদের পীযূষ দা যিনি ছিলেন আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের, যিনি এপিওয়াইসি ছিলেন, উনি প্রেসিডেন্ট, প্লাস ছিলেন পীযূষ হাজারিকা, বর্তমানের যিনি আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী, আসাম সরকারের মন্ত্রী, উনি ছিলেন এপিওয়াইসির ওই সময়ের উনি ছিলেন আমাদের প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট। আর আমরা 9 জন ছিলাম শিলচর লোকসভা ইউথ কংগ্রেসের আমরা ছিলাম। আর আমাদের ইয়েতে যেহেতু কাছাড় ডিস্ট্রিক্টে 7টা কনস্টিটিউয়েন্সি ছিল, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 10 জন করে, ইয়ানি কি 70 জন মানে আমাদের অ্যাসেম্বলি লেভেলে ছিলেন, আর আমরা ছিলাম লোকসভা লেভেলে। তো এইভাবে যখন কাজ করতে শুরু করলাম, ভীষণ ভালো লাগতে শুরু করলো। আমাদের গুয়াহাটিতেও মিটিং হতো। তো অনেক সময় দেখা যেত কি, আমি ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন যে আমি লোকের জন্য কিছু করব, কিন্তু আমি পার্টি করলেও আমি আপোষ করতাম না। কেন, আমার একটা জিনিস হলো সত্যের জন্য কোনো কিছুর জন্যই আমি আপোষ করব না, সত্যের জন্য সবকিছু, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে আমি বিসর্জন দেব না।
এর জন্য আমার মেন্টালিটি অনেকের সঙ্গে অনেক আবার মনোমালিন্য আমার হয়েছে, যেহেতু আমি একটু স্ট্রিক্ট মেন্টালিটির, সবাই জেনেও গেছেন। আমি কাজ করতে শুরু করি, প্রথমে আমি সোনার ইনচার্জ ছিলাম। আপনারা জানেন কিভাবে মানে ওই সময়ে অনেক এই যুব কংগ্রেসের মধ্যে কন্ট্রোভার্সি, ভীষণ কঠিন একটা মানে ছিল কনস্টিটিউন্সি সোনাই। ওখানে আমার প্রথমেই পাঠানো হয়। ওই জায়গাতে আমি খুব ভালোভাবে আমার দায়িত্ব পালন করি 6 মাস পরে পাঠানো হয় আমাকে লক্ষ্মীপুরে। তখন রাজদীপ রায় মানে রাজদীপ গোয়ালা, বর্তমানে যিনি গৌতম মিনিস্টার মানে আমাদের আগের প্রিভিয়াস লিডার, কংগ্রেস লিডার দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়ের মানে সুযোগ্য পুত্র। তো উনি ছিলেন আবার অ্যাসেম্বলি লেভেলের ছিলেন, আর আমি তখন ইনচার্জ হয়ে যাই। খুব ভালো ছেলে, ওখানে আমি ভালোভাবে খুব ভালো করে কাজ করি। তারপরে আমাদের বরখলা দেওয়া হয়, ওখানেও কাজ করি, কিন্তু এরপরে আমাদের টার্ম শেষ হয়ে যায়। তো এই সময়ে কাজ করার সময় যখন আমি এইভাবে কাজ করতে করতে আমি এগুতে থাকি, যখন আমি দেখতাম যে কাজগুলো আমার ঠিক হচ্ছে না, এরকম করতে পারছি না, তখন আমার একটা এনজিও ছিল, আমি বলতে বাধা নেই আজ, এনজিও আমার সহায় নামে একটা এনজিও, যেটা 2005 থেকে আমি কাজ করতে শুরু করেছি। আর রাজনীতি তখনকার দিনে তখন কংগ্রেস গভর্নমেন্টে ছিল, আপনারা জানেন, স্রোতের প্রতিগুলো গিয়ে বেশি তো কাজ করা যায় না, যেগুলি এভাবে হবে না, তখন আমি ওই আমার সহায়ের প্ল্যাটফর্ম থেকে আমি করতে শুরু করতাম। তখন বিধিকা দেব এমএলএ ছিলেন, কিন্তু আমি ওই সময়ে আমি কংগ্রেস থাকাকালীন অবস্থায় আমি আমার দিয়ে রাস্তার ডিমার্কেশনের সময় আমি হাইকোর্টে পিআইএল করেছি, এবং মাস্টার ড্রেনেজ প্রকল্প ঠিক করার জন্য একদিনের শিলচর বন্ধ, এবং এটা আমাদের মাননীয় মন্ত্রী এগুলি সব জানা যে কিভাবে কাজ করেছে। এর জন্য অনেকের সঙ্গে মনোমালিন্য হয়েছে, যেহেতু আমি পার্টির লোক। কিন্তু অনেক সময় সিস্টেমের এগেনস্টে গিয়ে, যেহেতু আমি কিছু করার জন্য এসেছি, আমি অনেক কাজ করেছি, আমি বিগত ইন্টারভিউতে বলেছি। তো এখন কি এগুলি বলার দরকার নেই, মোটামুটি আমি করে গেছি। আমি গ্যাসের সিলিন্ডার 12টা, এটাও একটা অনেক বড় মুভমেন্ট, যার ফলে আমার এই মুভমেন্টের ফলে বহুদিন এই যে কমার্শিয়াল গ্যাসগুলোকে দিয়ে দেওয়া হতো ডোমেস্টিক গুলো কেটে, তো এগুলো নিয়ে যথেষ্ট একটা বড় মুভমেন্ট আমি করেছিলাম, যেটা আমি সাকসেস হয়েছিলাম। জেনারেল ম্যানেজার আমাকে ফোন করেছিলেন, প্রতিটি এজেন্সিকে আমি করেছিলাম, যদিও ওরা একটু খারাপ পেয়েছিলেন, কিন্তু মানে সাধারণ মানুষের উপভোক্তাদের খুবই মানে হয়েছিল, উপকার হয়েছিল, এবং ওই মুভমেন্টটা ভীষণ সাকসেসফুল হয়। তারপরে দেখুন যেটা সেবাজনিত যেগুলি কাজ, গভর্নমেন্টের ফান্ডে অনেকগুলো কাজ আমরা করেছি। তখনকার দিনের মানে আমরা এমপি ফান্ডেও কাজ করেছি, গোবিন্দ জেঠু ছিলেন তখন উনি আমাকে কাজ দিয়েছিলেন, আমি কাজ করেছিলাম। কাজটা আমি করিনি, আমাদের এনজিওর যে কমিটি বানিয়ে জাস্ট মাস্টার ড্রেনেজ এমপি ফান্ডে যে সহায়কে উনি দিয়েছিলেন, অনেক টাকার কাজ, আমার প্রায় 28 লাখ টাকার কাজ, এবং আমি যে ছেলেগুলো ওদেরকে বলেছি তোমরা 98,000 টাকা নিয়ে নাও, জাস্ট 2,000 টাকা আমাকে দেবে। এগুলি সব রেকর্ড আমার কাছে আছে, যেহেতু ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট, এনজিও তো চলতে লাগবে, আমি নিজে কোনো কাজ করিনি, এরকম কোনো রেকর্ড নেই। তো এইগুলি করতে করতে লোকের ভালোবাসা পেতে আমি, কথা হলো, আমি কারোর সঙ্গে একটা কথা আমি না বললেই নয়, আমি কিন্তু কখনোই কারোর সঙ্গে কম্পিটিশনে যাইনি। আর আজ যে আমি কাটিগড়াতে এসেছি, আমার কারোর সঙ্গে কম্পিটিশনে করার কোনো দরকার নেই। আমি কম্পিটিশন করি একজন মানুষের সঙ্গে, যাকে আমি রোজ ঘুম থেকে উঠে আয়নাতে দেখি, ওর সঙ্গে কম্পিটিশন করি। আজকের অনিতাকে আমি আয়নাতে দেখি, জানি কি আমি নিজেকে দেখি, আজকের অনিতাকে আমি কালকে হারিয়ে দিতে চাই। আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যেটা করি আমি, সেটা হলো আমার কোঅপারেশন, জানি কি সহযোগিতা। আমি পৃথিবীতে কিছু করতে এসেছি মানুষের সঙ্গে, মানুষের জন্য, এটা হলো আমার একটা কথা। আরেকটা কথা, কাউকে আমি ছোট করে বড় হতে চাই না, কারণ আমি বড় হতে গেলে কাউকে ছোট করার আমার কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস নয়, এটা আমার আত্মবিশ্বাস, যে আমার মধ্যে সেই এবিলিটি আছে। একদিন মানে আমি যত কাজ করব, লোকের কাছে যেভাবে আমি এগিয়ে যাব, প্রত্যেকজন মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানুষ আমাকে 100% আমাকে ভালোবাসবে এবং গ্রহণ করবে, সেই ক্ষমতা আমার আছে। তার জন্য কাউকে ছোট করে আমার কোনো কথা বলার কোনো দরকার নেই। আরেকটা কথা, কেউ যদি অনেক আছেন না, অনেক কথা বলবেনও, আমি যেহেতু রাজনীতির এই ময়দানে এসেছি, স্বাভাবিক কথা, ওরা যদি বলেনও, যারা আমাকে নিয়ে অযথা কিছু বলছেন, অ্যাকচুয়ালি মানে মানে ইনডাইরেক্টলি ওরা কিন্তু আমার বন্ধুই, শত্রু না। কেন? ওরা আমাকে নিয়ে সময় দিচ্ছেন, আমাকে নিয়ে প্রায়োরিটি দিচ্ছেন, আমাকে নিয়ে বলছেন। তো ওদেরকেও বলবো, ওরা ইনডাইরেক্ট মানে পরোক্ষভাবে ওরা আমার বন্ধু, ওরা কিন্তু আমার শত্রু নয়। আর আমি এসেছি ভালোবাসা দিতে, ভালোবাসা দিয়ে জয় করতে, কারোর সঙ্গে কম্পিটিশন করতে নয়। সবার সঙ্গে কোঅপারেশন, আর কম্পিটিশন হলো নিজের সঙ্গে। তারপরে আসি আসল কথায়। তারপরে তো শুরু হলো আমার কাজ, জানি আমি এভাবে কাজ করতে যাচ্ছি, যখন দেখি আমি পারছি না, তারপরে একবার আমি
পিডি ঘেরাও করলাম। দেখুন, অনেকে বলবে যে আমি তখন কংগ্রেস প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু কংগ্রেস প্ল্যাটফর্মে কাজ করে আমি পিডি ঘেরাও করেছি, যেটা আজকের দিনে এটা প্রশ্নই ওঠে না। কারণ আমাদের বিজেপি গভর্নমেন্ট, আমি এটা চাইছিলাম, মানে তখন তো আর এত জানতাম না, ছাত্ররা যেহেতু তখন অত ব্রেইন বয়সও কম ছিল, একটা প্ল্যাটফর্মের জন্য আমি কংগ্রেসের রাজনীতি করেছি। পরে তখন মানে আমার হাজব্যান্ড, এটা না বললেই না হয়, আমার হাজব্যান্ড আরএসএস করা থেকে আজকে 35 বছর থেকে বিজেপি করা মানুষ, সংগঠনের মানুষ, 35 বছর থেকে উনি করে যাচ্ছেন বিজেপির জন্য। তো অনেকে লোকে বলতো যে হাজব্যান্ড যেহেতু বিজেপি, মহিলা কি করে কংগ্রেস, এটা কিন্তু না, ও কিন্তু ওর বিজেপি করতো। বাট আমি যখন কংগ্রেস করতাম 100% আমি কিন্তু আমার ওইটা, কিন্তু যখনই দেখতাম, আমি একবার পিডি ঘেরাও করলাম। কিভাবে করলাম? তখনকার সময়ে ব্লকে কি হতো জানেন তো, বিডিওরা কোনোদিন অফিসে আসতো না, সোজা কথা, কোনোদিন অফিসে আসতো না। আমি সত্য বলতে ভয় পাই না, 15টা ব্লক, প্রতিটা ব্লকে গিয়ে গিয়ে, তো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তখন দিল্লি থেকে। আমরা যেহেতু রাহুল গান্ধী ডিরেক্ট ইয়েতে এসেছিলাম, রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ, ওইটাতে আমি একবার গেলাম, আপনার উড়িষ্যাতে গেলাম। উড়িষ্যাতে গিয়ে, হ্যাঁ অনুমানিক সন হবে 2013 উড়িষ্যাতে সম্বলপুরে, এখানে একটা অনেক বড় মিটিং হয়েছিল, যেখানে রাহুল গান্ধীর মানে সব অনুরাগীরা এসেছিলেন। ওইখানে আমাকে একটা দায়িত্ব, আমি ওই মিটিং অ্যাটেন্ড করি। তখন আমাকে ওরা মানে বরাকবেলির এই ইয়েতে মানে ওয়ার্কিং জেনারেল সেক্রেটারি বানিয়ে পাঠানো হয়েছে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজের, পুরো ডিস্ট্রিক্টের ওয়ার্কিং জেনারেল সেক্রেটারি বানিয়ে পাঠানো হয়েছিল। এবং আমাকে ওখান থেকে, দিল্লি থেকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়েছিলেন। তখন আমি যখন কাজ করি, প্রত্যেকটা লোক এসে বলে আমি একটা পাই না, আজকে এটা পাই না, ব্লগ বন্ধ থাকে, ভিডিও রেসপন্স করে না। তখন প্রচন্ড বিশৃঙ্খল অবস্থাটা আমরা সবাই জানি। আজকে আমরা অনেক শান্তিতে আছি, তখন কি কাটিয়েছি ওই সময়টা আমি জানি। তখন আমার মনে হলো রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ দিয়ে আমি পিডিকে জিজ্ঞেস করবো যে এটা তো নিশ্চয়ই এটা গ্রাম বেসড, আপনারা বুঝতেই পারছেন, তো গ্রামে আমি পঞ্চায়েত লেভেলে আমি যাব। তখন এই গাড়ি নিয়ে আমি একদিনে 8টা ব্লক ঘুরেছি, গিয়ে দেখি একটাও ভিডিও নেই। তখনকার সময় আমি ডিসি কে বললাম যে আপনি একটা জায়গায় গেছি, তো ভিডিও নেই, আমরা ভিডিও নেই, কোনো ফটো তুল, আমার সঙ্গে থাকতেন তো সাংবাদিক, আমি ফটো তুলো, এরকম দিয়েছে। তো পুরো মানে কি বলবো, ধুলা। আমি বললাম কতদিন হয়েছে ভিডিও এখানে আসেইনি, এই ফটো উঠা। ভয় পেয়ে গেল, ভিডিওকে ফোন করলো, ভিডিও আমাকে ফোন করে বললো ম্যাডাম আমরা তো ডিসি অফিসে আছি। আমাকে আচ্ছা, তখনকার দিনে ডিসি ছিলেন গোকুলমোহন হাজারিকা। উনাকে আমি ফোন লাগালাম, আপনি কোথায় আছেন, এটি আপনি কোর্ট আছে বলে, না এতিয়া তো মই বৰখলা আছো। বৰখলা আছে, আপুনি কি কাৰণে বৰখলা গ'লে বলে, না মিটিং আছিলে। আপোনাৰ ভিডিও আপোনাৰ লগত আছে বলে, না হয় ভিডিও তো কোনো মোর লগত নাই। ইয়ার পিছনে এরপরে যখন আমাকে বললো, আমি তো বুঝে গেলাম। তখন আমি আসলাম, একদিনে 8টা ভিডিও চেক করলাম, 8টা ভিডিওর মধ্যে একটা ভিডিও আমি পেলাম, আর বাকি কোনো ভিডিওই নেই। মানে তারা কোনো অফিসে ডিউটি করে না, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, কংগ্রেস পিরিয়ডে ভিডিও কোনো ডিউটি নেই। ওই সময় আমি বললাম আচ্ছা এই অবস্থা, এগুলি সব রেকর্ডেড, অলরেডি সবকিছু আমার কাছে প্রমাণ আছে। তখন আমি গেলাম পিডি ঘেরাও, একজন পিডি ছিলেন, উনি মানে পাঞ্জাবি সিং পিডি, তো উনাকে আমি গেলাম। তখন এটা যে কাকে কাকে নিয়ে ঘেরাও করেছিলাম, এটা ফটো এখন আমার কাছে আছে। সবাই তোমরা যাবে, না গেলে বসো, গেলে চলো, সবাই ডিস্ট্রিক্টের সবাই আমার বয়োজ্যেষ্ঠ দাদা। তো আমি তো গিয়ে বসলাম, বলে আপনি খাতা আনেন, বলে কেন, বলে লাল কালি দিতে লাগবে। বলে এটা কি কথা, বলে হিয়াস এটাই কথা। আজকে একদিনে 8টার বেশি পারিনি, 8টার মধ্যে 7টা ইয়ে নেই, ভিডিও নেই, আপনাকে লাল কালি দিতে হবে। ভদ্রলোক তো টেনশনে, তো একদম পুরো ঘেরাও করে ফেলেছি, আপনাকে লাগাতে, বলে এরকম এই ধরনের তো আমি লাগাতে পারবো না, বলে আপনাকে লাগাতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে এখনই করতে হবে। তখন বললো যে ম্যাডাম আপনি তো বিপদে ফেলে दिलन। तो हिंदी में আমাকে বলছিল, ऐसे नहीं चलेगा, वो तो करना पड़ेगा, आपने क्या ड्यूटी कर रहे हैं, आपका जो वीडियो जो लोग है उनके साथ आपका कॉरेस्पॉन्डिंग कैसे होता है, कैसे बोलते हैं। आज ऐसे मैंने बोल दिया, ऐसे धुला देखिए, एक दिन एक भी नहीं मिला हमें। তো এরপরে উনি তো ভয় পেয়ে গেলেন, পুরো ঘামছেন, বলছেন এরকম তো আমি লাগাতে পারবো না, ডিসি কে ফোন করেন, আপনি লাগাতে লাগবে, আপনার জন্য এডিসি লাগাতে লাগবে। তো ওই রকম করে করে মানে ওই দিন অনেক ঘটনা ঘটতো, সবাই আমাকে আটকালো, উনি ভয় পেয়ে গেলেন, বলেন সব পরের দিন থেকে সব ঠিক হবে। ধীরে ধীরে অনেকটা লাগু হলো, যে দেখুন লোক আসবে গ্রাম থেকে, শহর দূর থেকে আসবে, পিডি এসে দেখবে মানে পিডি মানে ইয়েই নেই, ভিডিওই নেই, তারা ওদের যে আর্জিগুলো থাকবে, সুখ দুঃখগুলো থাকবে, ওরা কার সঙ্গে শেয়ার করবে আপনি বলুন তো। তারপরে আমি একদিন ঝাটকা দিলাম, মোটামুটি শেষ হলো। এখন দেখুন এই যে এইরকম করতে 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 চলতে লাগলো, এই সব কিছুই আমাদের নিশ্চয়ই হাইকমান্ডের কাছে গেছে আমি কি কি করছি। তো এই মর্মে আপনার আমি 2015-এ আমি আমার
তখন দেখলাম হিমন্ত বিশ্ব শর্মা চলে আসছেন। এখন আসে আসল কথায়, আমি সবাইকে যার কাছে আমি জীবনে সাবমিট করেছি, যাকে আমি লিডার ভেবেছি, উনি আমাকে তুই বাবা, বাবা তুই। আমি একটু চঞ্চলও ছিলাম, মানে দুষ করলেও বাবা এটা করে এরকম বলতেন উনি। তো উনি আমাকে বললেন যে উনি যখন চলে যাচ্ছেন, স্বাভাবিক আর তো এখানে থাকার কোনো কথাই নেই, যেহেতু আমার লিডার চলে গেছে। তো আমি বললাম আমি আর এখানে থাকবো না, কোনো কথা নেই। আর এত কাজ এখানে করাও মানে অনেকগুলি বাধা পেতে শুরু করলাম। আমি নাম বলবো না, আর বাকি লিডারদের আমি কাউকে দোষারোপ করছি না, আমি নাম বলবো না। আমি আমার যা দুঃখটা যেটা ফেস করেছি সেটা আমি বলছি আজকে, বলে আমি থাকবো না। আমার ব্যক্তিগত আমি রেজিগনেশন দিলাম। ওনারা আমাদেরকে বললেন, যিনি ছিলেন উনি আমাকে বললেন যে মা তুমি তোমাকে কুলে কুলে মানে তুমি আমাদের সবার প্রিয়, কেন যাবে? তখন আমি বললাম না, আমার কোনো ইচ্ছা নেই, শুধু এটুকুই বলি। বলে আমি 2015-এর প্রথম দিকে রিজাইন দিয়ে দিই পুরো কংগ্রেস থেকে, পুরোপুরি আমি রেজিগনেশন লেটার দিয়ে রিজাইন দিয়ে দিলাম। তারপর আমি রিজাইন দেওয়ার আগে একদিন আমি রিজাইন দেওয়ার ঠিক আগে একদিন রিজাইনটা দিয়ে দিলাম। তারপরে যখন এরকম চলতে থাকলো, আমাদের মেন্টর যিনি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা, তো ওনারও একটা সময় গেল, ওই সময় পিরিয়ড। তো ওই সময়ে 2015-এর 9 সেপ্টেম্বর আমার জয়েন করার কথা ছিল, বাট ওই সময়টা আমি করিনি। যে কোনো একটা আমার নিজস্ব চ্যালেঞ্জের জন্য ওই সময়টা আমি করিনি, একটা মিস করে গেলাম। তো 2016-এর আমি গিয়ে বললাম দাদা আমার ফর্ম লাগে, তুমি চলে এসছো আর তুমি ঝাঁপ দিয়েছো। বললেন তুই তো লেট করে ফেললি, তুই অনেক লেট করে ফেললি, এবার তো হবে না। তখন কল্পতরু হোটেলে উনি আমাকে কথা দিয়েছিলেন, অনেক লেট করে ফেলেছিস, এবার তো হবে না, কিন্তু 21-এ তোকে আমি টিকিট দেবো। একদম ইনফ্রন্ট অনেকগুলো 3-4 জন লোক ছিলেন। তো উনি আমার কাজ জানেন, অনেক লোক মানে অনেক লিডার, মানে তারপরে উনি আমাকে যে এই মেয়েটাকে দিতে হবে, কারণ লিডার্সদের চোখ তো ওরা বুঝেন কার মধ্যে কি। আর এতগুলো কাজ উনি সব জানেন আমি কি করি, এবং আমি একটু চঞ্চল, অনেকের কথা আমি না শুনে চলে যাই, এটা আমার মানে একটু কমপ্লেন ছিল। এই ম্যাডাম মানে এই মেয়ে কারোর কথা শুনে না এত। তারপর একটা সময় আমার নাম বরাকের অগ্নিকন্যা, এগুলি অনেকে নাম যারা নাম দিয়েছেন, এটাও আমি মানে এটা আমার একটা নাম আছে, আপনারা জানবেন। তো তারপরে কি হলো, 2016-এ আমাকে দাদা বললেন যে এবার তো মিস করে গেলি, 21-এ তোকে আমি টিকিট দেবো, যেটা আমি আপনাকে বলছি। তো এটার মধ্যে আর কোনো দ্বিরুক্তি নেই, আমি তোকে 21-এ দেবো। তো আমি বসলাম। এরপরে 2016-2020 একজন জনৈক নেতা, আমি কিচ্ছু বলবো না নাম, কারণ আমি আগেই বলেছি কাউকে ছোট করে আমি কোনো কথা বলবো না, এটা আমার কপাল হিসাবে আমি মেনে নিয়েছি। তো আমার একজন জনৈক নেতার জন্য আমার লাইফে অনেকগুলো মানে মানে যেহেতু আমি এদিকে নতুন, হ্যাঁ, অনেকগুলো আমার লাইফে যখন আমি আসি, আমার এমন একটা ঘটনা জনৈক নেতার জন্য, আমি এগুলি নাম বলবো না, এটা আপনি বললেও আমি বলবো না। জনৈক নেতার জন্য আমার লাইফে একটা চ্যালেঞ্জ আসে, যার জন্য আমি কাজ করে যাই, কিন্তু টিকিট 2000 আমি কাজ করে গেছি, কিন্তু ওইসব টিকিট আর তো আমি 16-তে তো আমি চাইতে পারলাম না। আমি বিজেপিতে জয়েন করলাম 2016-এর 13 মার্চ। আমি যখন বিজেপিতে আসলাম 2016-এর 13 মার্চ, এটা আমার আছে জয়েনিং এর এবং জয়েনিংটা হলো কিভাবে? জয়েনিংটা হলো এইভাবে, আমি জয়েন করলাম আমি আজকে বলে দিই কারণ সবাই শুনবেন এটা, তারপরে আমাকে প্রশ্ন। আমি দাদাকে বললাম, আমার হিমন্ত দা বলে গেলেন একজন কাছাড় ডিস্ট্রিক্টের একজন জনৈক নেতাকে যে অনিতা তো জয়েন করবে, ওকে ফর্ম দিয়ে দিন। বাট উনি আমাকে ফর্ম দিলেন না, ফর্ম পেলাম না। তখন আমি কি করলাম, কারণ এটা আমি আজকে আপনাদের সামনে মিথ্যে কথা বলতে পারবো না, কারণ আমি এখন একজন মানে এমন জায়গায় আমি অবতীর্ণ হতে চলেছি, আমি পারবো না, তো এটা বলেই দেই। তো উনি দিলেন না। তখন তরঙ্গ গগৈ নামে একটা ছেলে, দাদা বললেন আমাকে, তখন যদি কেউ ফর্ম না দেয় তুই তরঙ্গ গগৈকে ফোন করবি। তো আমি তরঙ্গ গগৈ মানে ফোন করবি, আর আমাকে যদি না পাস তরঙ্গর মহিলা ফোন করে আমাকে পাবি। তো আমি তরঙ্গ গগৈ ফোন করে বললাম দাদা আমি তো পেলাম না, আমাকে তোরা ফর্ম দিল না। তখন উনি বললেন আমাকে, তরঙ্গদা বললো তুমি এক কাজ করো, রেডি হও আর তুমি এতে চলে যাও, মানে করিমগঞ্জে চলে যাও। ওই সময় ওই দিনে কৃষ্ণেন্দু পালের ছিল নমিনেশন সাবমিট করা। তো এই নমিনেশন সাবমিট করা ওই দিন আমি যাই, কৃষ্ণদা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে টুপি দেন আর মালা, কারণ কৃষ্ণদার সঙ্গে আমরা একসঙ্গে মানে ও ছিল জেনারেল সেক্রেটারি, আমি একসঙ্গে আমরা মোটামুটি ও ছিল কাজ করেছি। কিন্তু ওই দিনও মানে 16-তেও ফার্স্ট, আপনারা জানেন সবাই 16-তে ফার্স্ট ও ইলেকশনে কৃষ্ণেন্দুদা, এখন বর্তমানে যিনি মিনিস্টার। তো উনি আমাকে দিলেন, মালা দিলেন আর কপালে দিলেন, দিয়ে বললেন আমার নমিনেশনটা শেষ হয়ে যাক, তোমাকে আমি বিজেপি অফিসে নিয়ে যাব। এবং বিজেপি অফিসে নিয়ে গিয়ে আমার জয়েনিংটা হলো কার হাত দিয়ে জানেন?
আমি দাদা বললেন যে তখন তো আমার যদি করতাম 2015-এর 9 সেপ্টেম্বর, অতটা আমার ডেটটা মানে মোস্ট প্রবলি 9 সেপ্টেম্বর হবে, যখন আমি গুয়াহাটিতে জয়েন করার কথা ছিল, ওই দিন আমি যাইনি। তো তারপরে উনি আমাকে বললেন, গেলাম, আমাদের যে বর্তমানে বাচ্চু যিনি বিশ্বরূপ ভট্টাচার্য, তো উনার হাত দিয়ে আমার জয়েনিংটা হলো বিজেপিতে 2016-এর 13 মার্চ। তারপরে তো জয়েনিং হলো। জয়েনিং হওয়ার পরে আমার এটা আগে বলতেছিলাম, জয়েনিং হওয়ার পরে এই যে 16 থেকে 21 পর্যন্ত আমি এমনিতেই বরখলাতে আমি এমনি মানে আমি কাজ করে গেলাম, পার্টির কাজ করে গেলাম, আমি করে যাচ্ছি। কিন্তু একজন মানে জনৈক নেতার জন্য আমি অনেক বাধাপ্রাপ্ত হই, আর কিছু বলার নেই, বাধাপ্রাপ্ত হই জনৈক একজন নেতার জন্য। এই বাধাপ্রাপ্ত হতে হতে মোটামুটি 21 পর্যন্ত আমার চলে। আমি এটা কাউকে দোষ দেবো না, কিন্তু এটা আমার কপালে। বাধাপ্রাপ্ত বলতে কাঠিগড়া বিধানসভায় না, কাটিগড়া না, আমি ডিস্ট্রিক্টের কথা বলছি আপনাকে, কাটিগড়া বিধানসভাতে না, একজন ডিস্ট্রিক্টে। আমি তো ডিস্ট্রিক্ট, এরপরে আমি ডিস্ট্রিক্টের কি দায়িত্ব আমি বলছি। আমি বাধাপ্রাপ্ত যখন হলাম, তখন আমি মানে আমি বলবো না, নাম বলবো না, আমি আগে বলে দিয়েছি সবাই ভালো থাকুক, যারা আমার ভালো চায় ওরা তো ভালো থাকুক, যারা আমার খারাপ চায় ওরা আরো ভালো থাকুক, এটাই আমার কথা, সবসময় এটাই থাকবে। আর আমি সকলের, সবাই আমার। কারণ আজকে মারা গেলে কালকে 2 দিন আমি এইসব করে যেতে চাই না পৃথিবী থেকে, এই ধরনের কন্ট্রোভার্সি আমি নাই। তো জনৈক নেতার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার ফলে 16 থেকে 21 আমি এরকম অবস্থা যে বাঘের ডান হাতে থাবা কি, এইরকম একটা সিচুয়েশন আমার চলছিল। 21 থেকে যখন শুরু হলো, আমি আবার মানে খুব অ্যাক্টিভলি আমি মহিলা মোর্চার ডিস্ট্রিক্টের দায়িত্ব সামলাতে শুরু করি। সোনাইতে আমি একবার ইনচার্জ হই, কাটিগড়াতে আমি বাঁশকান্দিতে আমি ইনচার্জ হই, এরকম বিভিন্ন জায়গাতে। সোনাইতে ইলেকশনের সময় যে মিউনিসিপাল ইলেকশনে আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, 3 নম্বর ওয়ার্ডে আমি অনেকগুলো কাজ বিভিন্ন, তারপর যে ওয়ার্ডে আমাকে পাঠিয়েছে আর কি, সব কাজ আমি করেছি মানে। আর তো কাজ করতে শুরু করলাম, তো এইভাবে আমার চলছে। বিমলদা বললেন, আমার তো দেখা সাক্ষাৎ সবসময় হচ্ছে, কাজ করছি আমি। তো এইবার কি হয়েছে 2000, এখন আমি সরাসরি চলে আসি কাটিগড়ার ব্যাপারটাতে। কাটিগড়ার ব্যাপারটাতে আমি এইভাবে আসতে চাই, মানে এখন তো এটা বলতেই লাগবে। আমার একটা কথা যেটা আমাকে দাদা বলেছিলেন, তোকে আমি 16-তে, দাদা তখনও কিছু বলেন, 16-তে আমি তোকে দিতে পারলাম না, 21-এ তোকে টিকিট দেবো। এবার 16 থেকে 21 পর্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমরা সবাই জানি 20-21 সারা দেশে কোভিড, এই সময়টা তো আমাদের ভুললে চলবে না। 20-21 সারা দেশে কোভিড পুরোই, মানে তখন যেহেতু আমার একটা এনজিও আছে, এনজিও দিয়ে সোশিয়াল ওয়ার্ক আমি লেগে গেলাম, পার্টির কাজও করছি, এনজিও দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের এইগুলি এজেন্ট চাল ডাল এগুলি বন্টন এগুলি হচ্ছে, চলছে। এত মানুষের মৃত্যু, আর আমরা একটা যে শত্রুকে আমরা দেখি না, মানে আমরা একটা মানে ভিজিবল না, ইনভিজিবল একটা শত্রুর সঙ্গে আমরা লড়ছি। আর এত লোকের মৃত্যু, আমার যারা বন্ধু বান্ধবী ওদের মৃত্যু, বা অনেক পরিচিত কাছের যারা ডিয়ারেস্ট এন্ড নিয়ারেস্ট ওয়ান তাদের মৃত্যু দেখে আমি নিজেও ভীষণ মানে শকড। তো শকড হওয়ার ফলে 21-এ আমি টিকিট চাওয়ার মতো ওইরকম পরিস্থিতি মানে মানসিকতাই নেই আমার। দাদা আমাকে বলেছিলেন 21-এ তোকে দেবো, কিন্তু আমার ওই মানসিকতাই নেই যে এত লোকের মৃত্যু, নিজের হাতে মৃত্যু, আমি এই জিনিসটা এ থেকে আমার হয়নি। এটাকে আমি কপাল বলে মেনে নিয়েছি, কারণ ওটা তো ওইখানে থাকতে লাগবে। তারপরে যখন কাজ করছি, এইবার আমি 26-এ আমি গেলাম দাদার কাছে। তো 26-এ যাওয়ার পরে, 26-এ গেলাম বলতে যে আমি আমার 26-এ যখন আমার দেখা হলো বা আমাদের এই ব্যাপারে যখন কথা হলো 2026-এর ইলেকশন নিয়ে, 26-এ ইলেকশন নিয়ে, 25-এর এই যে 25 নভেম্বর গেল অ্যাসেম্বলিতে, তো উনি আমাকে, দেখুন আমি কিন্তু আমার এনজিও দিয়ে পুরো ডিস্ট্রিক্টে বিভিন্ন কাজ করেছি, আমি টিএসসির কাজ করেছি, আমি বলেছি টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন লক্ষ্মীপুর কালাইন এগুলি পুরো আমি কাজ করেছি। এনআরইজিএস এর যেটা জব কার্ড যেটা পাবেন, তখনকার দিনের ডিসি ছিলেন গৌতম গাঙ্গুলি ডিসি থাকাকালীন অবস্থায় এনআরইজিএস দিয়ে আমি কাজ করেছি, অনেকগুলো ভুলে যাই। এই লক্ষ্মীপুর কালাইন স্কুলে এসে ওই যে এনজিওর মাধ্যমে অনেক সুতা মণিপুরি মানুষদের, এখানে যারা স্কুল হ্যান্ডলুমের, আমরা এনজিওর মাধ্যমে সবাই কালেকশন করে অনেক সুতো কিনে এই সুতোগুলি এখানে আমি বন্টন করেছি এই লক্ষ্মীপুর এলপি স্কুলে। তো এগুলি, তারপর এই যে সর্বশিক্ষার মাধ্যমে যেসব কাজকর্ম, হ্যাঁ একটা অ্যাওয়ারনেস, যেখানে রিমোট এরিয়াতে বাচ্চা থাকে এবং দোজ হু আর পুয়ার এন্ড ডিস্ট্রেসড পিপল, এইসব মানুষের জন্য, এইসব বাচ্চাদের জন্য শিক্ষা, মানে শিক্ষার অধিকার, এডুকেশন ফর অল, এই জিনিসটা নিয়ে আমি কাজ করেছি। এবং হেলথ, মা শিশুর স্বাস্থ্য, এটা আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট যেটা আছে ওটা থেকে আমি আমাদের ওই যে অফিসে যেটা জেল রোডে যে অফিসটা সুপারিনটেন্ডেন্ট অফিস, ওই অফিস থেকে আমি একটা পুরো ডিস্ট্রিক্টের অ্যাওয়ারনেস পেয়েছিলাম
এই কাজটা খুব সাকসেসফুলি ভালোভাবে আমি করেছি। নাবার্ডের মতো একটা সংস্থা যেখান থেকে আমি মানে করেছি, সেটা হলো যে স্কিল ডেভেলপমেন্ট। যেমন কি যেমন নন গ্যাস কুকিং, পুতুল বানানো, জুয়েলারি, কম্পিউটার শেখানো, এইরকম অনেকগুলো কাজ এইগুলি মানে ওনারা আমাকে দিয়েছেন। তো এইগুলি তো জাস্ট কিন্তু আমি আবার ক্রান্তি, যেখানে আমার পার্টি দিয়ে হচ্ছে না, আমি ক্রান্তিও করেছি, যেগুলি বললাম এক্সাম্পল গুলো। তারপরে আমাকে নিয়ে যখন আমার বললেন সিএম, তো আমি বললাম যে দাদা, মানে 26-এর প্রশ্নে আমি যাচ্ছি ম্যাডাম, তার আগে আমি একটু ব্যাকওয়ার্ড হচ্ছি, ঠিক আছে? যেহেতু আপনি বলেছেন আপনার রাজনীতির ময়দান 2003-এ এন্ট্রি হয়, ঠিক আছে, এবং 2015-তে আপনার রিজাইন দেন আপনি, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো আপনার এই যে রিজাইন দেওয়ার কারণটা যদি একটু বলেন, ঠিক আছে? আপনি বলেছেন, ঠিক আছে, কিন্তু মানে রাহুল গান্ধীর যে নেতৃত্ব আপনি মানতে রাজি নন, ঠিক আছে, বা মেনেছেন না, তাই তো রিজাইন দিয়েছেন। মানে রিজাইন দেওয়াটাই তো রাহুল গান্ধীর নেতৃত্ব না মানা। না, নেতৃত্ব না মানা, মেইনলি রিজাইন দেওয়ার কারণ একটাই, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা উনি তখন বিসংবাদী নিয়ে আপনারা সবাই জানেন একটা চল ছিল কিন্তু পুরো 1 বছর ব্যাপী। তো আমরা বুঝেই গেছিলাম যে আমাদের বস আর এই পার্টিতে থাকবেন না। আর যেহেতু বস থাকবেন না, দেখুন আমি কিন্তু সবার কাছে সাবমিট করি না, টিল টুডে আমি বলি, এই নিউজটা দাদাও দেখবেন, আমি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা এবং আমার যিনি আছেন পীযূষ হাজারিকা, যার হাত ধরে পীযূষ হাজারিকা যদি গুরু হন, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা আমার ভগবান। আমি জানতাম ডে উইল কাম, আমার সুযোগ আসবেই, দাদা আমাকে দেবেন এবং আমি করবই এটা, যেহেতু আমার উদ্দেশ্য এক এবং আমি অনেস্টলি কাজ করতে চাই। আমি কিন্তু উনার কাছেই সাবমিট করেছি, যখন দেখেছি উনি চলে যাচ্ছেন, কারণ আর কিছুই নেই, অন্য সব কারণ বাদ দিয়ে কারণ একটাই, আমি আর থাকবো না যদি হিমন্তদা থাকবেন না। মানে আপনার কথা থেকে বোঝা গেল যে আপনার এই হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ত্যাগ মানে আপনাদের গার্জিয়ানলেস হয়ে যাচ্ছি না আমরা। আর এখানে রাজনৈতিক গুরু যদি বলা হয় তাহলে পীযূষ হাজারিকা ইউথ কংগ্রেস অনেক কিছু শিখেছি, যেহেতু মিটিং সব উনার। মানে যখন আপনি কংগ্রেসে ছিলেন সেই সময় থেকেই আপনার গুরু হিসাবে আপনি পীযূষ হাজারিকাকে ফলো করে আসছেন, এবং হিমন্ত তো মানে করতামই, যে পীযূষ দা তো অনেক সময় গালিও দিত, তুই এরকম কর এরকম কর, ভালো লাগতো আর কি। সময়ের সাথে দেখা গেছে আপনি উনাদের ত্যাগের কারণে আপনিও ত্যাগ করে এসেছেন, আমরা একমাত্র হিমন্ত দা যেদিকে যাবে। বর্তমানে আপনি এই হিমন্ত বিশ্ব শর্মাকে গুরু ভগবান মানছেন, এবং গুরু হিসাবে ভগবান বলতে গার্জিয়ান। আচ্ছা, গার্জিয়ান। আর গুরু হিসাবে তো আমি বলেই দিচ্ছি যে পীযূষ হাজারিকার, যেহেতু আপনি তো এটা যে কোনো কেউ বুঝবে যে আমার যেহেতু যখন আমি ইলেক্টেড হয়ে গেলাম উনার নেতৃত্বে, উনি ছিলেন এপিওয়াইসি আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের, উনি ছিলেন স্টেট প্রেসিডেন্ট, আমরা ছিলাম লোকসভাতে। তো সবকিছু উনাকে ভালো লাগতো সবসময়, তুই করাই, তুই এটা করিস না, এটা তুই করে বলতো, আজও তুই বলে মজা লাগে, মানে বাচ্চা মানে আমাদের ভুলগুলো শুধরে দিত, আমাদের শেখাতো। সো বুঝতেই পারছেন। আর পরে কিছু বড় কিছু হলে তো এটা হিমন্তদা আমাদের মানে কন্ট্রোল বিচার করতেন, এগুলো তো আলাদা, কিন্তু প্রথম তো আমাদের বর্তমানে দেখুন গুরুর হাত ধরে ভগবানকে পেতে লাগবে আপনার। এটা আমি বুঝে গেলাম। ঠিক আছে, এটা কথা স্পষ্ট হয়ে গেল। এবং যেহেতু আপনিও বলছেন 26-এর কথা এসেছিলেন, ঠিক আছে, আপনাকে আমি থামালাম, তো আমি আবারও যাচ্ছি 26-এর দিকে। যেহেতু কাঠিগোড়ায় ইতিমধ্যে বিজেপির বেশ কয়েকজন প্রার্থীর নাম কিন্তু উঠে এসেছে, প্রার্থীর তালিকা যেটা বলা যায়, ঠিক আছে, তালিকাই বলতে হবে, ঠিক আছে, যেখানে সীমিত নয়, অনেক মানুষের নাম উঠে আসছে, এবং উনাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও কিন্তু স্ট্রং, ঠিক আছে, যেখানে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, যারা ইতিমধ্যে যাদের নাম সমালোচনায় জোরালো চর্চায় আছে। তারপরও দেখা যাচ্ছে আপনার যে প্রার্থিত্বের দাবি যেটা আপনি তুললেন বা আপনি প্রকাশ করলেন, যে আমরা প্রথমেই বলেছি যে আরো একজনের প্রকাশ ঘটেছে, ঠিক আছে, তো এখানে কি যুক্তি, বা যদি আপনি একটু বলেন যদি বিষয়টা। আমার যুক্তি একটা কথা আমরা এতক্ষণ আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আপনি একজন স্ট্রং লেডিও বলা যায়, যা বলেন একদম ক্লিয়ার কাট বলি। তো এমনিতে যদি আপনি 100% বলেন, আমরা মনে করবো এবার আপনি 105 টু আরো একটু বেশি। আমি 100 বললে 200 করব, এটা আমি বলছি না, আমি আমি এই কথাই বলছি যে আপনি এমনিতে যদি 100% আপনি স্পষ্টবাদী, বর্তমানে আমরা আশা রাখছি আপনার থেকে 100+ থাকবে, এই যে ক্লারিফিকেশনটা, তো যদি বলেন এই 26-এর ইলেকশন। অবশ্যই যে আপনার প্রার্থীত্বের দাবিটা, যুক্তিটা এটাই ছিল, বর্তমানে ভারতবর্ষের দিকে আপনি তাকান, রেজাল্ট বিজেপি গভর্নমেন্টের যেখানে আপনি মিটিং টিটিং দেখবেন 80% মহিলা থাকে। কেন থাকছে? বিজেপি গভর্নমেন্ট কিন্তু হিন্দু বলুন মুসলিম বলুন, আজকে মুসলিম মহিলা বা হিন্দু মহিলা, আপনি অরুণোদয় বলেন, আপনি কার্ড বলেন,
আপনি যে মহিলাদের যে মেয়েদের ছাত্রীদের 12 মানে মেয়ে স্টুডেন্টদের 12 পাস করলে একটা আছে, মেট্রিক পাস করলে একটা আছে, তারপর বিএ পাস করলে এক ধরনের স্টাইপেন্ড, এমএ পাস করলে এক ধরনের স্টাইপেন্ড। তারপরে এই যে প্রতিটা জিনিস বিজেপির প্রতিটা দেওয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু মহিলাদের কেন্দ্র করে। কেন আজকে মহিলাদের কেন্দ্র করে অরুণোদয় দিচ্ছেন, অনেক সময় দেখবেন মুসলিমদেরও কিন্তু অনেক বেশি তালাক হয়ে যায়। আজকে যখন এটা অনেকটা, এটা আমি বলবো কারণ এটা আমার মনের না, এটা সত্যি, যেটা আজকে 1250 করে পাচ্ছেন না অরুণোদয়, যা প্রত্যেক মহিলা করে করে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই যে মহিলা তো একটু হলে পাচ্ছে, এটা কিন্তু মহিলারা মুসলিম মহিলাদের কিন্তু একটা সিকিউর একটা কিছু হয়ে যায়। 1250 টাকা কিন্তু কম না। এরকম করে দেখবেন হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপির যে মানে ইয়েটা দানটা বা যে কোনো কিছু দেওয়ার যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা ফুললি মহিলাদের বেস করে। যার কারণে দেখবেন যে কোনো জায়গায় মিটিং টিটিং হয় সবকিছু কিন্তু 80% মহিলা। কিন্তু সেই জায়গাতে আমাদের বরাকভ্যালিতে আগে 15টা ছিল কনস্টিটিউয়েন্সি, আজকে 13টা হয়ে গেছে। সেই 13টাতে প্রেজেন্ট টাইমে there is no any lady MLA in Borak Valley now. প্রেজেন্ট টাইম। এইবার আমার জোরালো দাবি এইটা যে আমাকে 13টার মধ্যে যে কোনো একটা দেওয়া হোক। আমি এটা বলেছিলাম 13টার মধ্যে যে কোনো একটা। আরেকটা জিনিস আমি চিন্তাও করেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম, লোকে তো সবাই তো আমাকে জানে না চিনে না, আমি জানি ডে উইল কাম, লোক আমাকে বলবে যে এই মহিলাকেই আমার লাগে, মানে যেখান থেকে আমি খেলবো আর ছেড়ে যাব লোক কানবে, এটা আমার একটা বিশ্বাস। কিন্তু তবুও যেহেতু আমি প্রথম নূতন, আমি একবার ওইটাও চিন্তা করেছি। আমি করিমগঞ্জ বলতে আমি শ্রীভূমি বলতে পারবো না, দুঃখিত, শ্রীভূমি বলতে পারবো না, আমি হাইলাকান্দিও ডিস্ট্রিক্ট বলতে পারবো না, কেন ওখানে আমি হয়ে যাব বহিরাগত। ওরা বলবেন যে এই মহিলা তো বহিরাগত, শ্রীভূমি, তার জন্য শ্রীভূমিও বাদ, হাইলাকান্দিও বাদ। তো আমার একটাই ছিল দাবি যে আমাকে আমার যে কোনো 7টা থেকে, কারণ দেখুন 29-এ যদি 33% রিজার্ভেশন হয় তাহলে কিন্তু 2 থেকে 3টা দিতেই লাগবে। তখন তো বললে হবে না যে 7টাই হবে। আর আমি বিভিন্ন জায়গায় দেখি মহিলাদের, এই যে এতগুলো মহিলা যে ভোট দেন, তাদের সুখ দুঃখ মহিলার অনেক সময় সব কথা তো খুলে ছেলেদেরকে বলতে পারবেন না, ওরা খুশি হয়ে যায়, মানে একদম দিদি আছেন এটলিস্ট, আমরা তো সব মনের কথা বলতে। এটা নট দ্যাট আমি শুধু মহিলাদের, এটা না, ছেলেরই বিধায়ক যারা আছেন ওনারা কি শুধু ছেলেদেরকেই দেখেন, ওইটা না, কিন্তু 13টা যদি ছেলে, অ্যাটলিস্ট একটা তো মেয়ে হোক। এটা আমার মানে কি বলবো, একদম মানে কর্ডিয়াল রিকোয়েস্ট মানে ছিল সিএম এর কাছে যে আমাকে একটা দেখো যে কোনো। তো দাদা যেহেতু আগেও বলে রেখেছিলেন, তো সেটা বাদ দিন, উনি আমাকে বললেন যে এবার তো উনি তাকে একটা দেবই, আমি এবার উনি তাকে একটা সিট দেবই, আর বড় যদি কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো এই ধরনের কথা আমার একটু কষ্ট, মানে উনি এত সবার মানে এটাও উনি বলেছেন। তো কিন্তু এবার উনি তাকে একটা সিট দিতেই লাগবে, পীযূষ, কোনো কথা হবে না। তখন আমি উনাকে বলেছিলাম দাদা, মানে এটা একটা কমিটমেন্ট, এটা কমিটমেন্ট, তো মানে উনার কমিটমেন্ট মানে কমিটমেন্ট। উনি আমাকে আগেও যা কমিটমেন্ট করেছিলেন, যে কোনো জিনিস দাদার কাছে যখন চাইতে যাইতাম, দাদা লিখতেন কিপ নোট, পাঠিয়ে দিতেন ভিতরে, ওই জিনিসটা আমাকে আর ধরতে লাগতো না। দাদার হয়ে যারা কাজ করে দাদা খুব ভালোবাসেন। আর আমাদের দাদার একটা সিস্টেম ছিল, রাত্র 11টার পরে কোনো মহিলা এলাও না উনার ঘরে, এটা হবে না। তো আমি চঞ্চল আমি করে কোনো থেকে গেলে 11টা বেজে গেছে, কাজ শেষ করে ওকে পাঠাবো, এই ধরনের। তো আমি সবসময় মহিলাদের বাইডো আপনি হোক, মানে করি ডিম, এই ধরনের গুলি দেখে বড় হয়েছি। তো উনার কাছে সাবমিশনটা যা বা গার্জিয়ান লেভেলের যে চূড়ান্ত, মানে আপন একটা লোক, ভীষণ সেফেস্ট, মানে ম্যান অফ প্রিন্সিপল। ইয়েস, ম্যান অফ প্রিন্সিপল, মানে আর কি বলবো, এটার উপরে যদি কিছু থাকে, এই জিনিসটা আমার ভালো লেগে যায়। কারণ আমি ওই ধরনের মানুষ, এই ধরনের, আমি একজন গার্জিয়ান চাইছিলাম ছোট থেকে, যেখানে মা বাবা সঙ্গে নেই, বাবাও মারা গেছেন, সবার তো সঙ্গে কোনোদিন চিরদিন মা বাবার ছায়া থাকে না, এরকম কেউ হোক যার আন্ডারে কাজ করে আমি খুব নিজেকে কমফর্ট, এবং আমি যা খুশি করতে পারবো, যা তুই এটা কর, শুধু ওইটাই কাজই থাকবে, সম্মানের সঙ্গে কাজ করতে পারবো। এবং ওই ধরনের মানুষও আমি পেয়ে গেছিলাম। কিন্তু আমার জীবন থেকে 10 বছর চলে গেছে, দুশিনা খুব কান্না পেত এই 10 বছর, 2016 টু 2025 আমি কিভাবে এক একটা দিন গেছে আমি বলে বুঝাতে পারবো না। আমি কাউকে দোষারোপ করতে চাই না, এটা আমার কপাল বলে আমি মেনে নিয়েছি। আর অনেকগুলো কথা যেগুলো আমি আজ বলতে চাই না, সবারই থাকে, কপাল বলে সব মেনে নিয়েছি। তো আমাকে দাদা যখন বললেন, আমি বললাম একটা তো কনস্টিটিউয়েন্সি আপনি কোয়ামুক, তখন দাদা আমাকে বললেন যে তুই কো,
তুই কো বলার সঙ্গে সঙ্গে যেটা, কারণ সেদিন যখন কথা হয়েছিল অ্যাসেম্বলিতে, এটা তো সব পুরো অ্যাসেম্বলিতে কত সিসিটিভি ক্যামেরা, এখানে সব মানুষ ছিলেন, এটা মিথ্যে বলার আমি লাইভ বলছি। তো উনি আমাকে ধরে বলেন তুই বল, তুই কর। তখন আমি উনাকে যেটা বলেছিলাম, আমি অ্যাসেম্বলিতে আপনার সাথে দেখা হয়েছিল, মানে অ্যাসেম্বলিতে আমি গেছি, অ্যাসেম্বলি মানে আমাদের ঘটনার অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলি দাদাকে পাওয়া দিয়ে কথা, মানে ভীষণ বিজি। এখন তো বুঝতেই পারছেন, আপনি গেলেও বসে থাকবেন, আজকে লন্ডন কালকে দিল্লি চলবেই। যাই হোক, এটা তো পাওয়া, আমাদের তো পাবোই। তো উনি আমাকে বললেন তুই বল কোনটা কনস্টিটিউয়েন্সি। তো আমি বললাম, কারণ উনি তো জানেন আমি শিলচরের, আমি বললাম আমি তো শিলচরের, কিন্তু আমি 7টার মধ্যে দেখুন 4টাতে আমার লোক আছে, 4টাতেই আমার এদের কারণ সবাই, আমি ডিস্ট্রিক্টে যেহেতু আছি একজন পদাধিকারী, আমি এগুলি বলতে পারবো না। আর আমি এটা বলিনি, এটা লিখিনি, আমি জাস্ট লিখেছি আমি 26-এ খেলতে চাই। এবং দাদাকে আমি বলেছি যে আমি যদি 26-এ আপনি যখন বলবেন, আপনার বলা মতে অ্যাকর্ডিং টু ইউর অর্ডার আমি সাবমিট করব আমার ক্যান্ডিডেচার। আর আপনি না বললে আপনি যতক্ষণ বলবেন না নাম, তত সময় আমি বলবো না। এটা আমার মানে একটা রিকোয়েস্ট ছিল ওনার প্রতি। তো উনি আমাকে বললে, এরকম হাত ধরে বললেন, আমি বললাম শিলচর তো আমার বাড়ি, বরখলা কাটিগড়া। আপনার বাড়ি শিলচর? শিলচর আমি যেখানে থাকি দেশবন্ধু রোডে। আর এইখানে আমার বাড়ি, এই যে আমার ওই যে উপরের বাড়িটা কাতিরাইলে, ওইটা আমার জমিটা 2019-এই নেওয়া। এটা আমি এইরকম না যে কোনো প্ল্যান করে, এরকম না। আমার উধারবন্ধে একটা জমি আছে, আমি উধারবন্ধে খেলবো, এরকম হয়, এটা নিয়ে রেখে দিয়েছে কেউ। তো এটা আমাদের ওই রকম না, এটা জমি তো কাজে লেগে গেল। আমার এখন বর্তমানে অ্যাড্রেস কাতিরাইল, যেখানে আমি বসা, পার্মানেন্ট অ্যাড্রেস। এটা বর্তমানে বললে ভুল, মানে এটা তো আছেই। কারণ এটা জন্মসূত্রে, মানে আপনার জন্মমাটি কোথায় যদি বলা যায়? জন্মমাটি আমার ত্রিপুরাতে। মানে বর্তমানে আপনার কাতিরাইলে, আপনার কাতিলে আমার তো মেইন দেশবন্ধু রোড আমার বাড়ি, শ্বশুর বাড়ি। মেয়েদের তো আপনি জন্ম দিয়ে ধরতে পারবেন না। আপনার বাবার বাড়ি? বাবার বাড়ি ত্রিপুরাতে। আচ্ছা, স্বামী তো দেশবন্ধু রোড। আচ্ছা, দেশবন্ধু রোড চৌধুরী বাড়িটা আমাদের বাড়ি। আচ্ছা। আর আমার কাকা শ্বশুর হলেন ক্যান্সার ইনস্টিটিউটের যিনি প্রতিষ্ঠাতা, ডক্টর চিন্ময় চৌধুরী। আচ্ছা, উনি আমাদের কাকা শ্বশুর। আর মেয়েদের আসল বাড়ি হলো ওনার শ্বশুর বাড়ি। মেয়েরা হাজবেন্ডের বাড়ি, বাবার বাড়ি কয়দিন থাকে, 18-19 বছর, তারপরে তো শেষ, মেইন বাড়ি ধরতে পারবেন না। তো শ্বশুর বাড়ি মেয়েদের সব, তো ওইটাই বলতে হবে। কারণ আমি যত না বাবার বাড়ি থেকে, যে থেকে অনেক বেশি, বিয়ের হয়ে গেছে 19 বছর, বাবার বাড়ি 17 বছর। যাই হোক, এইবার এটা আমার বাড়ি কাতিরাইল। আমি কোনোদিন, দেখুন, সবকিছুর পেছনে গড হ্যাজ এ প্ল্যান, সবকিছু প্রি প্ল্যান্ড। এটা আমি তো সবচেয়ে বড় কথা ওনাকে বলিনি। কাতিরাইল এক কথা বিবাহ সূত্রে। আমি উনাকে বলিনি সিএম কে যে এটা। তখন আমাকে দাদা বললেন শিলচর বাদ দিয়া, বরখলা বাদ দিয়া তুই কাটিগড়া যাওয়া। তো আমি তাকিয়ে থাকলাম, কারণ উনাকে তো আমি আর উল্টে কিছু বলতে পারবো না। এখানে কৃষ্ণেন্দু দা সবাই ছিলেন এখানে সব। তখন পীযুষ দাকে উনি বললেন, উনি তাকে এবার টিকিট দিতেই লাগবে, তুমি এটা সব রাখো আর তুমি তার হেল্প করো, আর কোনো কথা নেই, এটিয়া যাওয়া, কাটিগড়া যাওয়া। তো তারপরে তো আমি খুশিতে কি বলবো আমি আপনাকে, আমার কিছু নাই, আমার কাজ করে একটা জায়গা লাগে, যেখানে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আর জন্মেছিস তো দাগ রেখে যা, কিছু করতে চাই। আমার আইডিয়াল পুরুষ মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, সোজা কথা। বিবেকানন্দকে আমি ভালোবাসি, বাট আমি চরমপন্থী নেসটা খুব বেশি ভালোবাসি, মানে একদম ডু অর ডাই, আমার হলো এই সিস্টেম। তো উনি আমাকে যখন দাদা বললেন, আমি তাকিয়ে থাকলাম। তারপরে ওই দিন আমি সন্ধ্যার সময় আবার গেলাম পীযুষদার কাছে। পীযুষদা বলে, দাদা বলে দিয়েছি, আর কোনো কথা আছে নাকি? স্যার, সিএম স্যার বলে দিয়েছেন, এর উপরে আর কি কথা বলতে এসছিস, তুই যা, আমি আছি, 10-15 তারিখ আমি আসবো, তুই গিয়ে কাজ কর, আর সমনষ্ট করবি না। তারপরে যেহেতু আমি সংগঠনের মানুষ, আর আমাদের গার্জিয়ান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং আমাদের কৃষ্ণেন্দুদা আছেন, কৃষ্ণদাকে আমি ফোন করে বললেন তুমি যাও, আমি আসছি। ওই দিন জয়ন্তদার ওখানে কৃষ্ণদাকে আমি পেলাম। তো কৃষ্ণদা যদি একসঙ্গে আমরা সব খুবই ওনার সঙ্গে আগের থেকেই একটা দাদা বা যে কোনো যাই হোক, তো উনি ওই দিন পেলাম। তো উনি আমাকে বললেন তুমি যাও। আর জয়ন্তদাকে আমি কিছু বললাম যে দাদা তো বলে দিয়েছেন, সিএম স্যার তো বলে দিয়েছেন, যেহেতু তুমি গার্জিয়ান মিনিস্টার আপনার ডিম। তো আমি কি করলাম, একটা বায়োডাটা বানিয়ে, তখন আমি বায়োডাটা তো ঠিক আছে, আমি কাটিগড়া এটা আমি উল্লেখ করলাম যে যেহেতু আমি অর্ডার পেয়ে গেছি সুপ্রিম থেকে, আর তো কোনো কথা নেই। আমি প্রথম জাস্ট একটা নিয়ে গেছিলাম যে আমার ক্যান্ডিডেচার লাগে, তো উনি আমাকে দিলেন। তো দেওয়ার পরে আমি
ওইটা লিখে নিলাম, কাটিগড়া লিখে আমি জনতাকে দিয়ে আসি। এবং আমি তৎসঙ্গে, যেহেতু আমি একজন সংগঠনের মানুষ, আজকে 11 বছর থেকে আমি বিজেপি সংগঠন করছি। অ্যাকচুয়ালি আমার জন্মই হয়েছিল বিজেপির জন্য। আচ্ছা, আমি মানে বিজেপির প্রতিটা আইডিওলজি সবকিছু আমার ভালো লাগে। পরে আমি বুঝেছি এই যে অনেক কিছু থেকে আমার ভালো লাগে। যখন আমি আসলাম ভালো লাগলো। আমি কাউকে খারাপ বলছি না, কংগ্রেসও করেছি ঠিকই আছে, কিন্তু যখন হিমন্ত বিশ্ব শর্মা চলে আসলেন, আমাদের মানে মেন্টর চলে আসলেন, তখন তো ওখানে থাকার কোনো কথাই নেই। এটা হলো কথা। কারণ যে কোনো জায়গায় একজন, আপনাকে তো গার্জিয়ানটা আপনার পছন্দ হতে হবে। এই মানুষটাকে দেখেই তো আমি ইন্সপায়ার্ড হয়েছি। তারপর ওই মানুষটা, কংগ্রেস জয়েন কাকে দেখে করেছিলেন? কংগ্রেস জয়েন অ্যাকচুয়ালি কিছু কাজ করব, প্ল্যাটফর্ম লাগে একটা, ওরকম প্ল্যাটফর্ম লাগে, কিছু জীবনে কিছু করতে হবে। আরেকটা কথা বলা হয়নি, কংগ্রেস জয়েন করার আগে, মানে কংগ্রেস এর মধ্যেই সেবা 2004-06 সালে যখন হয়, ফ্লাড হয়েছিল, মনে আছে নি আপনার? অনেক বড় ফ্লাড হয়েছিল। আমরা 4 আর 6 খ্রিস্টাব্দ, মানে 2004 এবং 6, অনেক ছোট ছিলেন আপনি তো। ওই সময়ে আমরা এইরকম, মানে আমরা যারা আমাদের বসে সবাই নিয়ে ধুতি নিয়ে বেরিয়ে আমরা ফাটো বাজার থেকে চাঁদা কালেকশন করে, মানে খিচুড়ি বানিয়ে, ওই সময় ফ্লাডে 4-এও আমি কাজ করেছিলাম, 6-এ আমি এত কাজ করেছিলাম। এইগুলি দেখে ভারতীয় দলিত সাহিত্য একাডেমি বলে একটা একাডেমি 2006 সালে দিল্লিতে আমার একটা অ্যাওয়ার্ড দেয়, যেটা আমার কাছে আছে, দিল্লির টালকটোরা ইন্ডোর স্টেডিয়ামে। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়ে যাই যখন আমার 22 বছর বয়স, তখনই আমি পেয়ে যাই এটা। এই সেবার জন্য, এই যে চাঁদা কালেকশন করে খিচুড়ি বানিয়ে নৌকা দিয়ে আমি দূরে দূরে নিয়ে গেলাম, সবাইকে নিয়ে খিচুড়ি দিতাম। তারপর এগুলি 2004-এও করেছি, 6-এ তো অনেক বড় ফ্লাড হয়েছিল, 6-এও হয়েছিল। এই যে অ্যাওয়ার্ড কি বরাকভ্যালি থেকে আপনি? বরাকভ্যালি থেকে আমি পেয়েছিলাম, আরেকজন নাগা একটা মেয়ে পেয়েছে, আর পেপারে দিয়েছিল বরাকের টিম, একটা নাগা মেয়ে পেয়েছিল, খুব সুন্দর দেখতে, অ্যাকসেন্ট, নাক দিয়ে ইংলিশ উচ্চারণ করতো, নাগা মেয়ে। তো ওকে নিয়ে আমি অনেকগুলো জায়গায় গিয়েছি, আমাদের বর্তমানের যে বলছি না আজকের এই মিটিং এ অনেকগুলো জায়গা ঘুরেছি, যেগুলো বলা দরকার নেই, তো এগুলি বললেও বলতে পারবো, অনেকগুলো জায়গা ঘুরেছি যেগুলি। আর আরেকজন ছিলেন, উনি ট্রাইবেল একজন এলপি স্কুলের টিচার ছিলেন, নামটা আমার মনে নেই। এই 3 জন আমরা অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিলাম বরাকভ্যালি থেকে, এবং পেপারে উঠিয়েছিল বরাকের 3, 2006-এর 2 ডিসেম্বর মোস্ট প্রবাবলি ওই সময়টা। তো এটা আমি বিয়ের আগেই অ্যাওয়ার্ডটা আমার মানে পেয়েছিলাম। তো ওই সময় আমরা যখন চাঁদা কালেকশন করি, তখন থেকেই আমার বীজ বপন হয়ে যায়। আর কংগ্রেসে তখন আমি একটা দেখলাম যে প্ল্যাটফর্ম দরকার, কারণ আমি যে কাজগুলি করবো, যদি আমি পলিটিক্যালি পাওয়ার্ড হই, বুঝতে শুরু করলাম পলিটিক্যালি যদি পাওয়ার্ড হই, তাহলে আমি মানে আরো বেশি করে কিছু লোকের জন্য করতে পারবো, এটাই কারণ। তো এখন আমার যখন আবার আসি, তো আমি চলে আসলাম, তখন আমি আমার প্রশ্নটা ছিল যে আপনার এই প্রার্থিত্বের যুক্তিটা কি ছিল, সেই প্রশ্ন। এই যে মানে কোন 26-এ যেটা, এটা তো আমি এটা বলেই দিলাম। সেটাই দাদাই বললেন আমাকে, আমি আসলাম, আর আমি জীবনে যা করি 100% করি, 100 মানে 200% করার চেষ্টা করি, খুব পারফেক্টলি করার চেষ্টা করি। তো আমি, আমার আত্মবিশ্বাস না বিশ্বাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা লোক আমাকে অ্যাকসেপ্ট করবে। আর আমার কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নাই, অনলি কোঅপারেশন। কম্পিটিশন করি আমি নিজের সঙ্গে, আবার বলছি, যাকে আমি রোজ আয়নায় দেখি, আজকের অনিতাকে কালকে আমি হারিয়ে দিতে চাই, নিজের সঙ্গে কম্পিটিশন, অন্যের সঙ্গে নেই। কারণ দেখুন, হিংসা দিয়ে আপনি হিংসাকে জয় করতে পারবেন না। লোক আপনাকে হিংসা করুক, কত করবে, করতে করতে একসময় টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে বলবে, ভালোবাসতে শুরু করবে। আমি এটাতে বিশ্বাস করি, কারণ আমি অনেক স্পিরিচুয়াল। আমি প্রতিদিন আমি দুর্গাপূজা করি, মানে ঘুম থেকে উঠে আমি চণ্ডী পড়ি। অনেকে জানেন ফেসবুকে আমার এগুলি, যারা আমাকে যারা জানেন, কিন্তু যারা ক্লোজ থেকে এখন আরো জানবেন, যেহেতু পরিধিটা বড় হয়ে গেছে। আমি দুর্গাপূজা, নবরাত্রি, এটা মনে এরকম না যে নেতা হয়ে লিডার হয় না, একদম মহালয় থেকে নভেম্বর পর্যন্ত নবরাত্রি, এবং ওই যে চণ্ডী পড়তে শুরু করুন, প্রতিটা প্যান্ডেলে আমি চণ্ডী পড়ি। চণ্ডী আমি রোজ ঘরে পড়ি, বাট ওই পূজার 6 দিন কোনো কথা হবে না কারোর সঙ্গে, কোনো কাজ করতে আমি করবো না, বেসে যাকশো। কিন্তু আমি মায়ের প্রেয়ার, সবাইকে বলবো মায়ের সঙ্গে জুড়ে থাকো, মা সব ঠিক করবেন, ওইগুলি করতাম আগে, অন্য কোনো যে আছে না, এইগুলি না। তো আমি ভীষণ স্পিরিচুয়াল, তো আমি লোকের ভালো অলওয়েজ চাই আমি সবসময়। আর আমি জানি যে ঘৃণার জবাব ঘৃণা দিয়ে দিতে পারবেন না আপনি, লোক করুক না আপনি ঘৃণা, একসময় টায়ার্ড হয়ে যাবে ঘৃণা করতে করতে দিন, এটা হলো কথা। আর ওটাই কথা। এখন দাদা বলছেন, আমার কথা হলো আমি কাজ করব, যেহেতু যে ভরসা এবং বিশ্বাস নিয়ে উনি আমাকে কাটিগড়ার মতো একটা প্রেস্টিজিয়াস এবং একটা দারুণ একটা কনস্টিটিউয়েন্সি উনি মানে বিধানসভায় উনি পাঠিয়েছেন, সেই ভরসা এবং বিশ্বাসের মধ্যে যাতে আমি উত্তীর্ণ হতে পারি, এটা আমার থাকবে। এবং দাদার মানে গার্জিয়ানশিপের আন্ডারে যাতে আমি দাদার অভিভাবকত্ব
নিয়ে যাতে আমরা কাজ করে যেতে পারি, এটা অনেক এটা বড় করতে স্বপ্ন। পারি যেন মানুষের জন্য, ইয়েস, মানুষের সমাজের জন্য, জন্য। সমাজের জন্য। আর Okay. অনেক বড় স্বপ্ন দাদা, উপরে আছেন মানে মানে ছায়া, মানে এত বড় ছাতা উপরে আছেন, কাজ তো করলে। এখন মানুষের জীবন দেখুন কয় বছরে, মানে এখন 42, আমি যদি 65 বছরে গিয়ে টিকিট পাই, আমি করবোটাকে ওইরকম করতে পারবো না তো আমি। আর ইয়াং এনার্জি মহিলা, আর এবার হলো গিয়ে বারবার সিএম বলেছিলেন একটা কথা আপনারা জানেন, যে এবার মহিলা এবং ইয়েকে বেশি প্রাধান্য দেওয়া হবে, মহিলা আর ইয়াং ব্লাড। এটাতেও কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি, এটা যে বলেছিলেন আমাকে প্রিভিয়াসলি, এটা আবার হয়ে যেতে পারে। তো হয়েছে। তো এখন দাদা আমাকে বলেছেন বাকিটা আমি সবার সঙ্গে যোগাযোগ, জনসংযোগ, আমি 4 মন্ডলকে আপনি বিশ্বাসী যে আপনি টিকিট পাচ্ছেন? আমি পাচ্ছি, বা বাবুই আমি, কারণ দাদার কথা মিস হবে না। এত বড় একজন মানুষ বলেছেন, যদি উনার, আমি তো আমরা ভাবতেও পারি না মিস হবে না, মানে আমরা নেগেটিভ ভাবতেই পারি না। দাদা আমাকে যখন যেটা বলেছেন এটাই, বকেওছেন, শাসনও করেছেন। আর বাবা বলেন, তুই বলেন, আর তো কোনো কথা নেই। অনেক সময় অনেক জিনিস উনি যেটা আমরা চেয়েছি আমরা পেয়েছি, সবকিছু এইগুলি। এটা আমার সো পার্সোনাল, আমরা উনি হেল্পের জন্য গেলেও। আপনি যেখানে বিশ্বাসী যে আপনাকে 26-এ টিকিট দেওয়া হবে, সেই জায়গায় কিন্তু প্রাক্তন বিধায়কের দাবি যে হিমন্ত বিশ্ব শর্মা উনাকে নিজের মুখে বলেছেন যে টিকিট দেবেন 2026-এ, ঠিক আছে, বিধানসভা নির্বাচনে। আরেকটা কথা যেটা হচ্ছে উল্লেখযোগ্য, প্রিভিয়াস বিধায়ক মানে কাকে বোঝাতে চাইছেন? প্রাক্তন বিধায়ক যিনি অমরচাঁদ জৈন, কাঠিগোড়ার প্রাক্তন বিধায়ক, উনি সংবাদ মাধ্যমে বলেছেন এবং দৃঢ়ভাবে বলেছেন, ঠিক আছে, যে হিমন্ত বিশ্ব শর্মা উনাকে কথা দিয়েছেন 2026-এ উনাকে টিকিট দিচ্ছেন, উনি টিকিট পাচ্ছেন, যেটা সাক্ষী আমাদের প্রাক্তন এমপি ডক্টর রাজদীপ রয়। এবং তারপর একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে কালাইনে একটি সভায় সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু পাল, আসামের মাননীয় মন্ত্রী। সেই সভায় বলছেন যে এবার কাঠিগোড়ারই একজন পাচ্ছেন, স্থায়ী টিকিট পাচ্ছেন। এখানে উপস্থিত ছিলেন মিটিং, এটা 3-4 মাস পুরনো হবে, ঠিক আছে, কালাইনের একটি দলীয় মিটিং এ আরো মোটামুটি ছিলেন। সেই মিটিং এ ছিলেন আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বর্তমান যিনি কাচার বিজেপির সহসভাপতি মিস্টার বিপ্লব কান্তি পাল, উনি ছিলেন। তো সেখান থেকে জনগণের একটি ধারণা যে উনাকেই ইঙ্গিত করা হয় যে কাঠিগোড়ার স্থায়ী, ঠিক আছে, স্থায়ী জনসাধারণ, বা যেটা আপনিও বলেছেন যে বহিরাগত এবং স্থায়ী যেটা কথা, যেটা আপনি অবগত আছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, বা এটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য, যেখানে প্রাক্তন বিধায়ক বলছেন আমি পাচ্ছি, এদিকে বিপ্লব কান্তি পাল মহাশয়, এদিকে আপনিও বলছেন যে আপনাকে হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দিয়েছেন পুরা, আপনিও 100%, এটা এই কথাটা মানে আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য? দেখুন, হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মানুষের সম্পর্কে মিথ্যে বলা, এটা তো আমার মনে হয় যে বাঘেরও সাহস হবে না, প্রথম কথা। আর দেখুন, টাইম চেঞ্জ হয়, ওনারা ওনাদের কোন ইয়ে থেকে, অ্যাঙ্গেল থেকে বলছেন এটা তো আমি জানি না। আমাকে বলেছেন 2025-এর 25 নভেম্বর। তো এর আগে যদি উনাদের কিছু বলেও থাকেন, এটার ব্যাপারে উনিই ভালো বুঝবেন, এটার ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। আর সবাই খুব ভালো, কারণ সবাই দলীয় কাজ করছেন, এটা নিয়ে আমি ভালো মন্দ বলছি না, বলছি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য যে আপনি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা আপনাকে দিচ্ছেন, আমাকে বলছেন মানে টিকিট আমি পাবই, আমাকে যখন উনি কথা দিয়েছেন। আর একটা জিনিস দেখুন, মহিলা ক্যান্ডিডেট হিসাবে আপনি বিচার করে দেখুন, সবটাই 13টাই যদি ছেলেরা নিয়ে যায়, তো তাহলে মহিলাদের নেতৃত্ব কোথায় আছে? একটা কথা শুনে রাখুন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 13টার মধ্যে একজন মহিলাও পেল না। আর তাহলে আপনারা মহিলাদের সম্মানটা কোথায় দিলেন? আমি সব মহিলাদের রিপ্রেজেন্ট করার জন্য এসছি। এতটা দিন থেকে বরাক ভ্যালিতে কোনো মহিলা লিডার নেই, মহিলা লিডার না, মহিলা বিধায়ক নেই, লিডার তো অনেক আছেন। তো যদি মহিলাদের সম্মান, মহিলাদের এটলিস্ট একটা দিয়ে সম্মান করা হোক, এবং এমন জনকেই দেওয়া হোক তার প্রিভিয়াস কাজকর্ম দেখে, তার এবিলিটি দেখে, সেই দিক দিয়ে আমি নিজেকে 2000% আমি নিজেকে যোগ্য মনে করি। বাকি আমি কারু কথা এইসব ব্যাপারে সব ভালো, মানে ভালো খারাপের না, আমি নো কমেন্টস, কারণ সময় চেঞ্জ হচ্ছে, রাজনীতিও চেঞ্জ হচ্ছে, বিহারের রেজাল্টও দেখছেন, পলিটিক্যাল যে ব্যাপারটা পুরো চেঞ্জ হচ্ছে। বিহার আপনি দেখেছেন,
তো এখানে আমি বলছি যে 80% যে কোনো জায়গায় মিটিং হয়, সব জায়গায় দেখবেন বিজেপিদের উপচে পড়া ভিড় এবং লায়ন্স শেয়ার মহিলা, মানে আমাদের কর্মীরা। তো সেই মহিলা কর্মীদের সম্মানের জন্য আমার রিকোয়েস্ট আমি করেছি যে একটা মহিলা টিকিট দেওয়া হোক। 13 জন ছেলে দিলে তো হবে না, একজন তো মেয়ে দাও, এটাই আমার কথা। তারপরও কিন্তু আরো একটি প্রশ্ন যেটা আপনার কাছে থাকবে, আমি আর বেশি সময় নেব না যেহেতু আপনাদের বিজি শিডিউল চলছে। আপনি নিশ্চয় অবগত আছেন যে কাঠিগড়ায় কমলাক্ষ দেবপ্রকাশ তো নিয়মিত যাতায়াত করছেন, জনসংযোগ দৃঢ়ভাবে চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের উদ্বোধন করে যাচ্ছেন, এবং কাঠিগড়ায় জোর চর্চা চলছে যে 26 নির্বাচনে বিজেপির প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ তো, এবং উনিও বলেছেন যে শীঘ্রই উনি বিজেপি জয়েন করছেন। তো এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, আমি বারবারও বলছি, আমাকে বলা হয়েছে 2025-এর নভেম্বর। দেখুন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমাদেরকেও বলতে হচ্ছে। হ্যাঁ বলুন, আপনি বলবেন, আমি আনসার দিচ্ছি। ওই দিন, যেই দিন আমাকে আমাদের সিএম স্যার যেদিন কথা দেন, ওই দিন কিন্তু আপনি যার কথা বলছেন উনিও ছিলেন ওখানে। কিন্তু যখন উনি থাকা অবস্থায় উনাকে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা তো আমি জানি না, বাট দাঁড়া আমি বলছি, উনি থাকা অবস্থায় এবং উনার সঙ্গে ওই দিন বিধায়িনী দলের মিটিং ছিল, থাকা অবস্থায় উনি আমাকে কথা দিয়েছেন। তো সেটা উনিই ভালো বুঝবেন, কারণ আমাদের সবার সুপ্রিম বস এবং সর্বকালের শ্রেষ্ঠ এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী। এই ধরনের আমি শুধু আমাদের, দেখুন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি সিএম মানে বলবে, উনি তো আপকামিং, আমি সবসময় উনাকে বলি, এবং উনার সম্পর্কে আমার একটাই কথা, আপকামিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কারণ প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যে যে গুণগুলো আছে দরকার, এর থেকে উপচে পড়া গুণ ওনার মধ্যে আছে। তো এটা আমি বলি, একটা জিনিস, উনি যখন আমাকে কথা দিয়েছেন, উনার তো জানা আছে জিনিসটা, যে উনি, আপনি যার নাম বললেন, আমি নাম নেব না কারো, আমি আগেই বলেছি, উনাকে উনি কি কথা দিয়েছেন এবং উনি আমাকে কেন দিলেন। উনি যখন আমাকে বলেন, আমি কি উনার সঙ্গে বলতেছিলাম যে আপনি তো, আমরা তো সবাই জানি, মানে বরাকের ছোট ছোট বাচ্চারাও জানে কি চলছে কিনা, তা আমি কি উনার সঙ্গে বলতেছিলাম যে আপনি তো বললেন ওকে দেবেন, আমাকে কেন এখন বলছেন? এটা কি আপনি বলতে পারবেন ওনাকে? আমরা কেউ বলতে পারবো না, যেহেতু উনি আমাকে নির্দেশ দিয়েছেন এরকম হাতে গুনে গুনে, শিলচার থেকে করবি না, নকরিবি শিলচারের পড়া, আমি তো করবোই না, একটা কথা উনি বলেছেন। কাটিগোড়া থেকে আমি, সরি বরখলা, তো আমি বলেছিলাম বরখলা যেটা খালি আছে, এটা আমার একটা, বরখলা নিয়ে কাজও করেছি, বরখলাও করবি না, কাটিগোড়া যা। তো কাটিগোড়া যাওয়া উনি যখন বললেন আমাকে, উনি তো মানে কি বলবো, নিজের ইয়ে থেকেই বলেছেন, চিন্তাধারাকেই বলে, সব জ্ঞানেই বলেছেন। তো এটা উনি ভালো বুঝবেন আমাকে কেন বললেন, এবং ওই সময় উনিও ওখানে ছিলেন, উনি সব জানেন, কৃষ্ণেন্দুদাও ছিলেন এবং উনিও ছিলেন। তো বাকিটা উনি সিএম স্যারের কাছ থেকে বুঝে নেবেন, ওটা উনিই ভালো বলতে পারবেন। আমি তো আমার আত্মবিশ্বাস, যেহেতু সিএম স্যার আমাকে বলেছেন টিকিট আমাকে দেবেনই, বরাকবেলিতে একটাও যদি মহিলা ক্যান্ডিডেট হয় সেটা আমি হব, এবং আমার হওয়া উচিত। এই সময় কাজ করতে না পারলে তো রক্ত টকবক রক্ত, তখন তো এরপরে আর কিছু করতে পারবো না, কারণ মহিলারা খুব একটা ওইরকম, মহিলারা অনেকভাবে তো উইক, লাইফের ফ্যামিলিতে অনেকগুলো কাজ একসঙ্গে চালাতে হয়, হোম মিনিস্টার থাকে, সবগুলো নিয়ে কি হয়, ছেলেরা অনেক নিশ্চিত থাকে, মহিলা অনেকগুলো কাজ একসঙ্গে। তারপরে তো ভারতের প্রেসিডেন্ট একজন মহিলা, ভারতের, না এটা তো ঠিকই আছে, প্রেসিডেন্ট মহিলা, এটা দারুণ বলেছেন, আমি আমার কথা বলেছি। যার দৃষ্টিভঙ্গি, উনি অনেক বছর কাজ করে যান, আর অনেক স্ট্রাগল, মানে ওনার জীবন অনেক স্ট্রাগল এই মহিলার, মানে নমস্য, তো ভীষণ ভালো লাগে উনি কাজ করে যান, ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, কোনো কথা নেই। আর বলুন, আমি এটা নিয়ে এটা সিএম স্যার ভালো করে বুঝবেন, আমাকে বলেছেন, যেহেতু আমাকে বলেছেন এটার কোনো খেলাপ করবেন না, এটা আমি জানি, আমি দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস যে একজন হলে আমি, এবং দেওয়া উচিত, একজন তো দিবেনই। তারপর যেটা হচ্ছে, আপনার যেহেতু বলেছি আর বেশ সময় দেব না, দুই একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। যেহেতু 2016-তে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আসামে অনেক উন্নতি হয়েছে, যেটা সবাই জানেন এবং দেখছেন, কিন্তু কাঠিগড়ায় তেমন উন্নতি হয়নি, ঠিক আছে। যে জায়গায় 2016-21 টার্মে আপনার দলের বিধায়ক ছিলেন, 2016 থেকে 21, ঠিক আছে,
এই সময় সীমায় কাঠিগোড়া আরো উন্নতি হওয়া কি উচিত ছিল বা এই ধরনের অবভিয়াসলি উন্নতি ছিল। মোটামুটি প্রত্যেকটা কনস্টিটিউশন মানে সরি বিধানসভার, হুম, প্রতিটা বিধানসভার সঙ্গে সঙ্গে দেখুন 7টা বিধানসভা আমাদের, এটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, উন্নতি ছিল। কিন্তু কাটিগড়াতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটাকে দেখেছি, হুম। কাটিগড়ার যে কাঠিগোড়া হাওয়াটা, যেহেতু আপনি যেহেতু গুরুত্ব বলছেন, এখানে কিন্তু আন্তর্জাতিক সীমাও রয়েছে, হ্যাঁ এটা এটা এদিকে এটা জানি আমি, হ্যাঁ আন্তর্রাজ্যিক সীমাও এটা রয়েছে। 22 বছর থেকে আমি জানি। তো এটা আচ্ছা একটা জিনিস জানবেন, কাটিগড়া কিন্তু বেশিরভাগ সময় দেখবেন হাওয়াটা স্রোতের প্রতিকূলে যায় না, হুম, অনুকূলে যায়। হুম, যখন দেখবেন সব জায়গায় কংগ্রেস, ওখানে বিজেপি আছে। হুম, আবার দেখবেন সব জায়গায় সেন্ট্রালে বিজেপি, এখানে কংগ্রেস আছে। লোকে ভোটটা, এখানে একটা লোকের ভোটের সমীকরণ এখানে একটা উল্টোপাল্টা হয়ে এসছে। তো এর জন্য এবার আমি সবাইকে বিনম্র অনুরোধ করব, আমি টিকিট তো আমি পাবোই, টিকিট পেলে যাতে সবাই আমার সঙ্গে একত্রিত হয়ে ভোট, কারণ ভোট যাতে নষ্ট না করেন। উন্নয়ন উন্নয়ন করতে হলে আমার সেন্ট্রাল এবং কেন্দ্রে এবং রাজ্যে হুম, সমানভাবে যদি আমার সরকার থাকে, তাহলে উন্নতিটা অনেক ভালোভাবে করা যায়। যেটা গত টার্মে দেখুন, গত টার্মে আছে সব দিকে বিজেপি, তো ওখানে কংগ্রেস। তো যেহেতু আমরা সবাই জানি এটা, আমি কাউকে দোষ দিচ্ছি না, হুম, মানে রানিং রুলিং যেটা পার্টি, সেটা অপোজিশনকে কেন দেবে বলুন, তার নিজের কনস্টিটিউন্সি রেখে তো থেকেই যাবে। এটা তো রাজনীতি একটা মারপ্যাচ। তোমরা আমাকে ভোট দাও নিতে, রোলিং যেটা আছে অন্যগুলো চলবে তোমাদেরকে, এটাই রাজনীতির ইয়ে হয়। তো সবার উচিত মানে স্রোতের প্রতিকূলে না চলে অনুকূলে চলা, যেদিকে স্রোত যাবে ওদিকে যাবো, এটা উল্টো করবো না আমরা। যে জায়গায় ডিলিমিটেশন হয়েছে হ্যাঁ। কনস্টিটিউয়েন্সি, হুম। তারপর আপনার কি মনে হয় এবারের যে 26 নির্বাচনে কি হতে পারে? মানে দেখুন, এটা 2 লাখ অ্যাডভান্টেজ। 2,20,000 ভোট আছে আমাদের, হুম, জানেন আপনি। 84 আছে মাইনরিটি, হুম, 70,000 আছে এসসি ভোট, হুম, মোটামুটি একই। তো ডিলিমিটেশন হওয়ার পরে তো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, ভীষণভাবে অ্যাডভান্টেজ। এটা মানে বিজেপি গভর্নমেন্ট মনে করে, হুম, যেমন তার সমীকরণ থেকে ভাবছে। হুম, কিন্তু আমি এটা চাইছি না। আমি পেলে আমি চাই বরাকভ্যালির মধ্যে উল্লেখযোগ্য ভোটে আমি জিতবো, হুম। এবং এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাকে ভোট দেবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে। কিন্তু এই জায়গায় যে ডিলিমিটেশন বিষয়টা কিন্তু অপোজিট পার্টি কংগ্রেস কিন্তু বলছে যে বিজেপি নিজের স্বার্থে ডিলিমিটেশন করে যাচ্ছে। দেখুন, এটা এটা কংগ্রেস কি বলছে সেটা দেখে, যে যখন রোলিং পার্টি যার থাকে হুম, তার সুখ, কারণ সে যদি ক্ষমতায় না থাকে উন্নয়নটা কি করবে? কংগ্রেস হুম, বেশি করেছে না বিজেপি বেশি করেছে? বিজেপি সব উন্নয়ন করেছে। হুম, হুম, তো উন্নয়ন যদি করেছে, ওটা উনার এটা অনেক উঁচু লেভেলের ব্যাপার, হুম, এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। হুম, এটা হাইকমান্ড বুঝবেন কি করেছেন, কি করলে উনার মানে খুব স্মুথলি উনি সবাই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবেন, এটা কমপ্লিটলি উনার ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। তো যে আমি বললাম শ্রুতের অনুকূলে চলবো, আমি প্রতিকূলে তো যাবোই না। যেটা হয় ডিলিমিটেশন শুধু কাটিগড়াতে হয়নি, তো ওটা সব জায়গাতে হয়েছে। না হয়ে গেছে হয়ে যাচ্ছে, মানে তো আমি সেটাই বললাম যে হুম, অপোজিট পার্টি বলছে যে এটা ডিলিমিটেশন বিজেপি নিজের স্বার্থে এটা ডিলিমিটেশন করেছে ওর কাছে পাওয়ার আছে। এবং তো বিধানসভা 15 থেকে 13 এনেছে। হুম, 15 থেকে 13 এনেছে, এটাও উনার নিশ্চয়ই ইয়ে থাকবে। এটা হুম, নিয়ে যেহেতু হাইকমান্ড যদি কিছু মনে করে, তাহলে হুম, ভালোই করেছে, হুম, এটা নিয়ে আমার কোনো কথা নেই। আর কংগ্রেস যেটা বলছে, এটা মানে কংগ্রেস তো হলো একটা কথা আমাদের মোদিজি বলেন, হুম, কংগ্রেস হলো নামদার, আমরা হলাম কামদার। আচ্ছা আমরা কাজ করে যাব, আচ্ছা, ওরা ওদের বলতে থাকুক, হুম, কাজ করে যাব। আমরা আমরা কামদার, আমরা কাজ করে দেখাচ্ছি, উন্নয়ন আমরা করছি। কাটিগড়াতে কংগ্রেস নেতা ছিল, নেতৃত্ব হয়নি। বিজেপিকে ভোট দিন, স্রোতের আপনি অনুকূলে চলুন, উন্নয়ন এমনি হবে। অনেক বড় ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউয়েন্সি, অনেক জায়গা অনেক বড়, ভোট আরো অনেক বেশি। তো সবার কাছে আমার বিনম্র অনুরোধ, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে একজোট হয়ে ভোটটা পড়ে। এই ধরনের ভোট কাটাকটির লাভ কি হচ্ছে? মনের মতো নেতা তো আসছে না। দেখুন, নেতা যদি শক্ত স্ট্রং না হয়, তাহলে কিন্তু মানে সিকিউরিটিটা কে দিবে? হুম। এটাই হলো কথা। প্রতিকূলে গেলে ভোট দিলে তো হবে না। তো আমাদের প্রশ্ন ছিল যে কাঠিগড়া বিধানসভায় বিগত দিনে 16-21 যেটা হুম, ইয়ার বিজেপির বিধায়ক ছিলেন এবং উন্নতি কতটুকু হয়েছিল না হুম, হয়েছিল বা কতটুকু হওয়া উচিত আপনার ধারণা হুম, কি? ঠিক আছে, তো আপনি বলছেন যে হওয়া উচিত, মানে ছিল আরো আরো হুম, হওয়ার কথা ছিল কিন্তু হুম, ততটুকু হয়নি। হয়নি। আহ, এটার উদাহরণ যদি বলা যায়, অনেক কিছু কাজ আজ অব্দি অসম্পূর্ণ রয়েছে যে হবে যেগুলো যেহেতু হুম, আহ, একটি স্কিম দুইবার করে শিলান্যাস হচ্ছে আমাদের চোখের যেহেতু সামনে রয়েছে। হচ্ছে, যেহেতু বিধায়ক কংগ্রেসের। না, বিধায়ক কংগ্রেস বলছি না আমি, 2016 থেকে 21 কিন্তু বিজেপি আপনার দলেরই না, বিধায়ক ছিলেন এবং সেই সময়ের যেগুলো স্কিম আজকে অব্দি অসম্পূর্ণ এবং দেখা যাচ্ছে যে
আন্তঃজেলার কংগ্রেসের বিধায়ক যিনি কমলাক্ষ দেবপুরকাস্ত, উনাকে দ্বিতীয়বারের মতো শিলান্যাস করতে হচ্ছে। আমি কংগ্রেস বলার কারণ উনি এখনো বিজেপি জয়েন করেননি, Yes. ঠিক আছে, তাই আমি কংগ্রেস বলছি। এবং যতটুকু আমরা জানি যে উনি শীঘ্রই জয়েন করছেন বিজেপি। যতদিন না করছেন না ততদিন তো আমরা বলতে পারছি না যে উনি বিজেপি। দেখুন, যেটা পাস্ট ইজ পাস্ট, এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। আমি যেটা থেকে আসবো, কারণ যারা যেটা করেছেন বুঝেই করেছেন, যারা করেছেন ওটা তো আমরা বদলাতে পারবো না। যেটা হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, বা যেটা হবে সেটাকে আমরা করতে পারবো, সেটা আমাদের হাতে আপনি আছে। যেহেতু বলেছেন হওয়া উচিত আর উন্নতি, উন্নত হওয়া উচিত। মানে দেখলাম রাস্তা তো একটা ভালো নেই, মানে রাস্তাটা অনেক ধুলা রাস্তা দেখলাম যেটা তো চলছে। আপনার হিসাব, যেহেতু আপনি 2026-এ বিধানসভা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাশী, এই কাটিগড়া বিধানসভা ইতিমধ্যে আপনি কি কি দেখছেন যে প্রয়োজন উন্নতির? সবকিছু আপনার আমার এটা, আমি যখন নজরে আমার নজরে এখন, বা আপনি যেহেতু বলছেন আপনি বিশ্বাসী যে আপনি জিতছেন বা জিতবেন, টিকিটও পাবেন, আপনার কি থাকবে এজেন্ডা? আমার এজেন্ডা কি, আমার মানে প্ল্যানিং কি রয়েছে আসামের সবগুলো বিধানসভার দিকে তাকিয়ে, সবগুলো বিধানসভার উন্নয়নের দিকে তাকিয়ে কাচিগড়াকেও আমি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। উন্নয়ন বলতে মানে এজ এ হোল সবকিছু নিয়েই উন্নয়ন। মানে একটা না যে আপনার বাড়ি জল আছে, জল থাকলে রাস্তা লাগবে, কারেন্ট লাগবে, ভালো স্বাস্থ্যকেন্দ্র লাগবে, শিক্ষা লাগবে, সবকিছু মিলেই তো একটা প্যাকেজ। উন্নয়ন মানে একটা প্যাকেজ। সো এটা আমি যখন আমার হাতে ক্ষমতাটা চলে আসবে, সম্পূর্ণ আসামের দিকে খেয়াল রেখে, আসামের প্রতিটা মানে বিধানসভার দিকে খেয়াল রেখে আমি আমার কাটিগড়াকে এগিয়ে নিয়ে যাবো যতটুকু। মানে আমি তো আমার 100% দিয়ে এগিয়ে নিয়ে যাব। এবং আশা করি সেই ব্যাপারে আমার মেন্টর যিনি আমাকে আশ্বাস দিয়েছেন, উনিও আমার সঙ্গে থাকবেন। এবং উন্নয়নের পক্ষে, উন্নয়ন কেনা চায়, যেহেতু উনি আমাদের ইজ দ্য গার্জিয়ান অফ আওয়ার ফ্যামিলি নাও। আমাদের পুরো আসামের এখন উনি গার্জিয়ান। নর্থ ইস্টের মানে আসামের কথাই আমরা বলবো, যেহেতু উনি মুখ্যমন্ত্রী। তো এটা আমার বিশ্বাস এবং আমি এটা নিয়ে আশাবাদী। পাস্ট ইজ পাস্ট, এগুলো বাদ দিন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা এই সাক্ষাৎকার থেকে অনিতা চৌধুরী, যিনি 2026-এর টিকিট প্রত্যাশী অনিতা চৌধুরী, এবং উনার নানা মতামত আমরা জানলাম কাঠিগোড়া নিয়ে, উনার কি পরিকল্পনা রয়েছে, এবং কাঠিগোড়ার জনসাধারণের যে প্রশ্ন মনে ইতিমধ্যে বিচ্ছে যে হঠাৎ উনাকে কেন দেখা গেল বা কিভাবে উনার আগমন হলো, সে বিষয়ে আমরা ইতিমধ্যে জানলাম। এবং যারা দর্শক রয়েছেন উনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং ম্যাডাম আপনাকেও ধন্যবাদ বাতায়ন ডিজিটালে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আগে যেটা বলার ছিল বললাম না, আমি আজ এখানে তো অনেক দারুণ আলোচনা হলো। তো এটাই বলবো, সমগ্র কাটিগড়াবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন জানাই। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে যিনি আমার সঙ্গে কথা বললেন, সাংবাদিক ভাইদের, আপনাদেরকে আমি অসংখ্য ভালোবাসা এবং স্নেহ এবং শ্রদ্ধা জানাই। আর আমি আপনাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চাই। ভুল চুক হতেই পারে, আমি মানুষ, যে কোনো কিছু, মানে আমি একজন মানুষ, তো মানুষ মাত্রই ভুল চুক হতে পারে। আপনারা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য আমাকে সাহায্য করে যাবেন, ভুল হলে শুধরে দেবেন, এটুকু বলে সমগ্র কাটিগড়াবাসীকে আবারও আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। থ্যাংক ইউ ম্যাডাম, এবং আপনার রাজনৈতিক জীবন আরো সুন্দর হোক। ধন্যবাদ।